প্রায় 3 দিন পরে গভীর রাতে হঠাৎ হাসিব তার কাঁধে একটা শক্ত হাতের ঝটকানি অনুভব করে। ধর্মড়িয়ে পিছনে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে কাঁধে হাত দিয়ে, আর হাসিব নিজে দাঁড়িয়ে আছে তাদের উঠোন পেরিয়ে মেঠো পথের ঠিক মাঝে। হাসিব কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এমন পরিবেশের কারণে। তার বাবা তাকে প্রশ্ন করে, তুমি এত রাতে এখানে কি করছো? আমি বাইরে বের হয়েছিলাম, দেখি উঠোনের সামনে কেউ দাঁড়িয়ে। আমি কত ডাকলাম কে, কিন্তু কোনো উত্তর নেই। কাছে এসে দেখলাম তুমি, তোমাকে ডাকলাম তাও কোনো উত্তর নেই। সামনে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন দেখছো, হাত দিয়ে ধাক্কা দিলাম পরে। হাসিব তার বাবাকে বিস্তারিত কিছু বলল না। বলল, রাতে ঘুম আসছিল না তাই বেরিয়েছিলাম, কিন্তু তুমি যে দেখেছো তা তো খেয়াল করিনি। অথচ হাসিব নিজেও বুঝতে পারছে না এখানে সে কি করে আসলো। মনের মাঝে অনেক প্রশ্ন নিয়ে আবার শুয়ে পড়ল হাসিব। কোনোভাবেই, কোনো যুক্তিতেই মিলাতে পারছে না কিছু। এত রাতে কেন, কিভাবে সে রাস্তায় চলে এলো? এভাবে কেটে গেল আরো কিছুদিন। এর মাঝে রাতে সেই ডাক হাসিব মাঝে মাঝে শুনতে পেত। গভীর রাতে আবার সেই কণ্ঠ একদিন ভেসে আসলো হাসিবের কানে। বাইরে তখন ঘন কালো অন্ধকার। হাসিব বিছানা থেকে উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। হাসিব দরজা খুলে বের হতে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল। বাইরে এখন ঘন অন্ধকার থাকার বদলে মনে হচ্ছে চারপাশে ভোরের আভা ফুটে উঠেছে। তার থেকে কিছু সামনেই একটা নারী অবয়ব দাঁড়িয়ে, কিন্তু সে উল্টো করে দাঁড়ানো। একরাশ মেঘ কালো চুল তার বাতাসে উঠছে। সেই পরিচিত মিষ্টি গন্ধটা ভেসে আসছে অবয়বের দিক থেকে। হাসিব মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে হাঁটা দেয় সেই নারী অবয়বের দিকে। হাসিব হেঁটে যাচ্ছে আর সেই মেয়েও হেঁটে যাচ্ছে। কোনো মতেই যেন দূরত্ব কমছে না। হাসিব এক পর্যায়ে এক দৌড় দেয় মেয়েটির দিকে, কিন্তু তবুও যেন এই দূরত্ব কমবার নয়। হাসিব যখন দৌড়ে তাদের গ্রামের বাড়িগুলো পার করে ফসলের মাঠের মেঠো পথ ধরেছে, ঠিক তখনই খেয়াল করলো সামনে আর সে অবয়বটি নেই। চারপাশ যেন মুহূর্তে বদলে গেল। ঘন কালো রাতের অন্ধকার যেন ঘিরে ফেললো তাকে। না, এত অন্ধকারও না। হঠাৎ আলো থেকে অন্ধকার হওয়াতে একেবারে সবকিছু মিশমিশে কালো হয়ে গিয়েছিল। একটু দাঁড়াতেই চোখ সয়ে এলো অন্ধকারে। আবছা সব দেখা যাচ্ছে ক্ষীণ একটা আভায়। দূর থেকে খোলা হয়ে কাছে গেলে তা স্পষ্ট দেখা যাচ্ছে। কানে জ্বালা ধরানো ঝিঁঝি পোকার ডাক ভেসে আসতে লাগলো ফসলের মাঠ থেকে। এবার হাসিব ভয় পেতে শুরু করলো। এত গভীর রাতে বাড়ি থেকে এত দূরে কি করে? সে তো বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল। ঘোর ভাঙতেই তার অবয়বের ডাকের কথা মনে পড়ল। গ্রামে বলে, নিশীথে ডাকিলে বাইরে যেতে নেই। ভয়ে ভয়ে বাড়ির দিকে হাঁটা দেয় হাসিব। ফসলের জমির পাশের মেঠোপথ থেকে গ্রামের বড় মেঠোপথে উঠেই হাসিব দেখে দূরে একটা সাদা কিছু পড়ে আছে। রাস্তায় যে দিকটায় এমন সাদা কিছু দেখা যাচ্ছে, সেখানে এক পাশে বিশাল ফসলের ক্ষেত আর অন্য পাশে ছোট দুইটা মজা ডোবা, আর সেই ডোবার পাশে সারি সারি কলা গাছ। হাসিব ভাবল, রাতের আলো আধারে কলা গাছ এমনভাবে প্রায়শই দেখা যায় গ্রামের পথে। এমন অনেক আগেও হয়েছে। ভয় পেয়ে কাছে গিয়ে দেখেছে কলা গাছ পড়ে আছে রাস্তায়। তার মাঝে আজকে একটা ভয় ঢুকেছে ভেতরে। সুতরাং এটা স্বাভাবিক। নিজেকে অভয় দিয়ে হাঁটতে শুরু করে হাসিব। আস্তে আস্তে সামনে এগোতেই সাদা জিনিসটা ধরা দিচ্ছে তার দৃষ্টিতে, আর তাতেই যেন ভয় আরো বেড়ে যাচ্ছে তার কাছে। কাছে যেতে যেন চকচক করে উঠল সাদা বস্তুটি। আবছা অন্ধকারেও সাদা যেন চোখে ছুঁয়ে এসেছে। একটা নতুন বাঁশের চাটাইয়ের ওপর কাফন করা একটা লাশ শোয়ানো। ভয়ে হাসিবের পা যেন থেমে গেছে। তার মনে হলো পা থেকে মাথা পর্যন্ত সব একসাথে থেমে গেছে। শরীরের সমস্ত লোমগুলো যেন ভয়ে দাঁড়িয়ে গেছে। তার মনে হচ্ছে যেন শরীরের শিরা উপশিরা দিয়ে ঠান্ডা বরফের স্রোত বয়ে চলেছে। তার মনে হলো কেউ যেন কোথা থেকে আর চোখে তাকে দেখছে এবং দৃষ্টি দিয়ে গিলে ফেলছে তাকে। সময় আর যাচ্ছিল না, থেমে গেছে। মনে হচ্ছে কত ঘন্টা ধরে এই পাথরের মতো দাঁড়িয়ে আছে সে। এমন সময় হঠাৎ মনে হলো যেন মানুষের আওয়াজ শুনল সে। শরীরে যেন হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। সে কান খাড়া করে খুঁজছে সেই শব্দের উৎস। হঠাৎ দেখে পাশে অন্ধকার ফুঁড়ে একটা লোক বেরিয়ে আসলো তার দিকে। না, এই লোককে তার গ্রামে তো সে কখনো আগে দেখেনি।
লোকটি তার দিকে এগিয়ে আসে, এসেই অনেক গম্ভীর বেশ রাশভারী কণ্ঠে বলে, তোমাদের গ্রামে কবরস্থানটা কোন দিকে বলতে পারবে? এই কণ্ঠেই যেন লুকিয়ে আছে রাজ্যের ভয়। হাসিব তখন ভয়ে কাঁপছে, তার সারা শরীর ঘেমে যাচ্ছে। সে ভয়ে ভয়ে বলল, এই মাঠ পেরিয়ে সামনে একটা জঙ্গল আছে, সেই মাঠ পার হলেই বাঁশঝাড় পড়বে, সেটাতেই আমাদের গ্রামের কবরস্থান। লোকটি হাসিবকে বলল, তুমিও চলো আমার সাথে, এই লাশটাকে কবর দিতে হবে। তুমি আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, দেখিয়ে দেবে। হাসিব তখন বলল, আমি গ্রামে যাই, আরো কিছু লোকজন নিয়ে আসি। এই পথে কবরস্থানে প্রচুর শেয়ালের দল, আর এই লাশের খাটিয়া নেয়ার জন্য তো মানুষ দরকার। লোকটি রাগান্বিত হয়ে হাসিবের দিকে তাকাতেই দেখল চোখ দিয়ে যেন রাগে আগুনের হলকা বের হচ্ছে। আর কথা বলার মতো সাহস নেই হাসিবের। লোকটি যেদিক থেকে বের হয়ে এসেছিল সেই দিকে আরো দুজন লোক বেরিয়ে আসলো। তাদের চোখও মনে হচ্ছে লাল রক্তবর্ণ। ভয়ে তাদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বারবার মনে হচ্ছে এই বুঝি জ্ঞান হারিয়ে ফেললেই বেঁচে যায় তারা। এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব, নাকি স্বপ্ন আর বাস্তবের মাঝে আটকে যাওয়া, বুঝতে পারে না হাসিব। লোকটি হাসিবকে লাশের দিকটা দেখিয়ে বলল, এই খাটিয়ার এক পাশটা ধরে আমাদের সাথে কাঁধে নাও। হাসিব ভয়ে ভয়ে এগিয়ে গেল লাশটির দিকে। সে পেছনের বাম পাশের মাথাটা ধরে তাদের তিনজনের সাথে কাঁধে তুলে নিল খাটিয়াটি। বাঁশ দিয়ে বানানো একটা খাটিয়া, তার চারপাশে কোনো বাউন্ডারি নেই। কাঁধে নিতেই ভেসে এলো একটা তীব্র মিষ্টি গন্ধ। এই গন্ধ তার খুব পরিচিত, ঘরে মাঝে মাঝে ভেসে আসতো এই গন্ধ। আজ মেয়েটার পেছনে আসার সময়ও ঠিক এমনই গন্ধ তার নাকে এসেছে। তবে কি তার সাথে পরিকল্পিতভাবে কিছু হচ্ছে? ভয়ে ভয়ে লাশ কাঁধে নিয়ে পা চালাতে থাকে হাসিব। লাশের ওজন বেশ স্বাভাবিক মনে হচ্ছে। বাইরের কালো অন্ধকার ফুঁড়ে তাদের গ্রামের মেঠোপথ থেকে ফসলের সেই ছোট মেঠোপথে নামল সে। চারপাশে ঝিঝি পোকার ডাক, আর তার থেকে একটা ঠান্ডা বাতাস এসে লাগছে হাসিবের মুখে। লোক তিনজন নিজের মাঝে কি সব যেন কথা বলছে, চেষ্টা করেও যেন কিছু বুঝতে পারছে না হাসিব। তারা যখন ফসলের মাঠ পার করে ঠিক তখন মনে হলো হাসিবের পিছনে কিছু একটা আসছে। একটা ঘর ঘর শব্দ আসছে পেছন থেকে। হাসিবের যেন শরীর ঘামতে শুরু করেছে। তার মনে হচ্ছে আজ আর তার কোনো নিস্তার নেই। সে ভাবছে কি থেকে কি হয়ে গেল। আমি যে এভাবে মারা যাব তা কি কখনো কেউ জানবে? আর কি দেখতে পাবো মানুষের মুখগুলোকে? তখনই ঠিক গড় গড় সেই শব্দটা আরো বেশি ভেসে আসতে লাগলো পেছন থেকে। মনে হচ্ছে পেছনে একটা কুকুর আসছে তাদের। হাসিব পেছনে ফিরে দেখতে যাবে, ঠিক তখনই হাসিবের পাশে থাকা লোকটা বলে উঠল, ভুলেও পেছনে তাকাবে না, চুপ করে সোজা তাকিয়ে হেঁটে আসো, পেছনে না তাকালেই তোমার ভালো। ফসলের মাঠ পার করে তারা জঙ্গলের মাঝে উঠে এসেছে। পেছনের সেই শব্দ বা অনুভূতি কিছুই নেই। জঙ্গলের মাঝে ছোট ছোট জঙ্গলি লতাপাতায় পেঁচে যাচ্ছে হাসিবের পা, তাই দ্রুত হাঁটতে পারছে না সে। এরই মাঝেই দূর থেকে ভেসে আসলো একটা ক্ষীণ শব্দ। কোথাও দূরে একটা শেয়াল আর্তনাদ করে উঠল করুণ সুরে। ভয়ে আবার যেন শরীর ঠান্ডা বরফ হয়ে এলো হাসিবের। পায়ের নিচে জঙ্গলের শুকনো ডালপালা ভাঙার মর্মর মটমট মৃদু শব্দ, আর দূরে থেকে ডেকে ওঠা শেয়ালের করুণ ডাকে যেন ভয় জেঁকে ধরেছে তাকে। কেমন একটা ঘোর পরিবেশ তৈরি করেছে চারপাশ। শেয়ালের করুণ ডাক সেই দূরে মিলিয়ে যেতেই মনে হয় হাসিবের খুব কাছে থেকে ডেকে উঠল একটা শেয়াল। তারপর এপাশ ওপাশ মিলিয়ে বেশ কিছু শেয়াল ডেকে উঠল একসাথে। হাসিবের ভয়ে তখন দেহ যেন রক্তশূন্য। নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজের কানেই সে শুনতে পাচ্ছে। সামনে থেকে একজন লোক বলে উঠল, ভয় পেও না, আশেপাশে আমাদের লোক আছে, তোমার কিছুই হবে না, লাশ দাফন করা হয়ে গেলে তুমি চলে যাবে। জঙ্গল পার করে তারা যখন বাঁশঝাড়ের মধ্যে ঢুকছে তখন শেয়ালের ডাক কমে এসেছে। চারপাশে যে আরো মানুষ আছে এটা তখন খেয়াল করলো হাসিব। তার আশেপাশে আরো অনেক এমন অচেনা লোক দেখতে পেল সে। তারা সবাই লাশের পিছে পিছে আর পাশে হেঁটে আসছে। হাসিবরা তখন লাশ নিয়ে কবরস্থানে পৌঁছে গেল। খেয়াল করলো গ্রামের অনেকের কবরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। এই তো কদিন আগে পাশের বাড়ির এক চাচার কবর দিয়েছিল এখানে। হাসিবও এসেছিল কবর দিতে। কবরের পাশের বাঁশের বেড়া তখন নতুন। ঠিক তখন পিছন থেকে একজন বয়স্ক লোক এগিয়ে আসলো। লাশের খাটিয়াটা এনে মাটিতে রাখতেই সেই লোক হাসিবের দিকে এগিয়ে এসে বলল, তুমি আমাদের একটা কবর খুঁড়ে দাও। ভয়ে ভয়ে হাসিব জানালো জীবনে সে কোনোদিন কবর খোঁড়েনি।
জানিও না কিভাবে ঘুরতে হয়। লোকটি তাকে অভয় দিয়ে বলল, আমাদের দুজন লোক তোমাদের সাথে কাজ করবে। লোকটার কথার মাঝে কোনো রাগ নেই, কেমন একটা সুন্দর কোমলতার ছাপ আছে কথায়। তার গ্রামে এমন অদ্ভুত এত ভালো লোক সে আগে কখনো দেখেনি। ভয় কিছুটা কেটে গেল তার। পাশে একটা কোদাল আর খন্তা রাখা। হাসিব সহ আরো দুজন কবর খোঁড়ার কাজে লেগে গেল। মানুষগুলো একটু পর জটলা করে দাঁড়িয়ে গল্প করছে, কিন্তু তারা ঠিক কি ভাষায় কথা বলছে তার কিছুই বুঝতে পারছে না হাসিব। কেমন একটা অস্পষ্ট লাগছে তার কাছে। সাথে থাকা দুজনের মুখেও কোনো কথা নেই। তারা এক মনে কাজ করে যাচ্ছে হাসিবের সাথে। কবর খোঁড়া শেষ। সেই বৃদ্ধ লোকটা এগিয়ে আসলো কবরের দিকে। তারপর হাসিবকে উপরে উঠতে বলল কবর থেকে। হাসিব উঠে আসলে দূরে একটা পানির পাত্র দেখিয়ে বলল, ওখানে যে নামাজের জন্য উঁচু করে নাও, জানাজা করতে হবে এখন। হাসিব পানির পাত্রের কাছে গিয়ে দেখল অনেক পুরনো একটা পিতলের বদনা, কিন্তু তা ব্যবহারের কারণে বেশ চকচক করছে। উঁচু করে সে হাসিব দেখল সবাই নামাজের জন্য কাতার বেঁধে লাইনে দাঁড়িয়েছে। হাসিব একটা কাতারে দাঁড়াবে ঠিক তখন বৃদ্ধ লোকটি তার দিকে এগিয়ে এসে বলল, নামাজ শেষ করে তুমি এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে যাবে তোমার বাড়ির দিকে। ভুলেও পেছনে তাকাবে না। যদি পেছনে তাকাও তোমার অনেক বড় ক্ষতি হবে। তোমার সাথে আমাদের আবার কোনোদিন হয়তো দেখা হবে। হাসিব দাঁড়িয়ে যায় পেছনে নামাজের কাতারে। নামাজে সালাম ফেরানোর সাথে সাথে হাসিব পেছনে ফিরে তার গ্রামের দিকে হাঁটতে শুরু করে। পেছন থেকে তখনও ভেসে আসছে সেই অস্ফুট স্বরে অচেনা অজানা ভাষার কথোপকথন। হাসিব জঙ্গল পার করে মাঠের সেই রাস্তা ধরে দিয়ে দৌড়। চারপাশে তখন ভোরের আলো ফুটছে। শরীর ক্লান্ত হয়ে এসছে, যেন নুয়ে পড়তে চায়। এক দৌড়ে চলে আসলো তার ঘরে। বিছানায় এসে এলিয়ে দিল শরীর। পরদিন তার ঘুম ভাঙলে তখন সে দেখল শরীরে প্রচন্ড ব্যথা আর জ্বর। মাথার কাছে বসে আছে তার মা। হাসিব ভাবে পুরো ব্যাপারটাই হয়তো স্বপ্নে, কিন্তু তার শার্টে তখনও লেগে আছে ছোপ ছোপ কাঁচামাটি, যা কাল কবর খোঁড়ার সময় লেগেছিল। তবে কি রাতের ঘটনাটা পুরোটাই সত্য? এটা তাহলে তার স্বপ্ন নয়। সে পুরো ঘটনাটা তার বাবা মাকে বলল। তার বাবা পাশের গ্রাম থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন। হুজুর এসে তাকে একটা তাবিজ দিয়ে বলল 6 মাস এটা কোনোভাবে শরীর থেকে না খুলতে, আর রাতে যেই আসুক না কেন কোনোভাবেই বাইরে না যেতে। হাসিব পরদিন তাদের সেই কবরস্থানে তার এক বন্ধুকে নিয়ে যায়, কিন্তু সে যেখানে কবর খুঁড়েছিল সেখানে কিছুই নেই। মনে হচ্ছে কিছুই করা হয়নি। কাল রাতে কারো পাই পড়েনি কবরস্থানে। এভাবে কেটে যায় বেশ কয়েক মাস। শুধু মনে হতে থাকে হাসিবের বৃদ্ধ লোকটির কথা। লোকটি বলেছিল আবার দেখা হবে। তাহলে সেই দেখা ঠিক কিভাবে আর কবে হবে? এভাবেই কেটে যায় বেশ কিছু মাস। ব্যাপারটা আস্তে আস্তে ভুলে যায় হাসিব। রাতের সেই ডাক, মিষ্টি গন্ধটা আর পায় না। সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। গ্রামে তখন নেমে এসেছে শীত। শীতের আমেজে যমুনা নদীর পানি শুকিয়ে গেছে বেশ অনেকটাই। বালুর চড়া জেগে উঠেছে মাঝে মাঝে। বিশাল এই খরস্রোতা নদী যেন রূপ নিয়েছে ছোট খালে। পানিতে আর কোনো প্রকার স্রোত নেই। হাসিবদের কিছু জমি যমুনা নদী দখলে এবং যমুনা নদী গ্রাস করে নিয়ে গেছে। সেগুলো চর আকারে জেগে উঠেছে শীতের শুরুতে। সেই চরে হাসিবের বাবা কয়েক বিঘা বালু জমিতে ভুট্টা চাষাবাদ করেছেন। হাসিব প্রায়শই তার বাবার সাথে সেই ভুট্টার জমিতে গিয়ে কাজ করে। তাদের বাড়ি থেকে বের হয়ে নদী পার হয়ে ভুট্টার জমিতে যেতে হয়। নদীতে এখন পানি খুব অল্প, তবে হেঁটে পার হবার মতো অবস্থা নেই। ঘাটে একটা নৌকা বাঁধা আছে, সেটাতে করে পার হতে হয় এবং ও পারে চড়াই নামতে হয়। আর এই খালের মতো হয়ে যাওয়া নদী দিয়ে 5 মিনিট দক্ষিণ দিকে নৌকা চালালে মেইন যে নদী সেখানে যাওয়া যায়। সেই নদীতে পানি বেশ ভালোই, আর স্রোতের টানও আছে মোটামুটি। রাতের খাবার খেতে বসে হাসিবের বাবা হাসিবকে জানায় কাল ভোরে নদী পার হয়ে ভুট্টার জমিতে যেতে হবে। ভোর থেকেই ভুট্টার জমিতে পানি দিতে হবে মেশিন দিয়ে। একদম দেরি করা যাবে না। একে তো বালি মাটি, তার উপরে অনেক জমি। দেরি করলে পানি নিতে পারবো না। এদিকে অনেকের জমি আছে, একবার কেউ পানি নেওয়া শুরু করলে সময় অনেক নষ্ট হবে। কিন্তু হাসিবের বাবার ঠান্ডা লেগে জ্বর এসেছে, তাই তিনি ছেলেকে বললেন, তুই কাল খুব ভোরে আলো ফোটার সাথে সাথে বের হয়ে যাবি। ঘাটে আমাদের নৌকা বাঁধা আছে, সেই নৌকাতে করে পার হয়ে যাবি। যার মেশিন তাকে বলা আছে তুই ভোরবেলা আসবি, এটা সে জানে। হাসিব বাবাকে হ্যাঁ সূচক মাথা নেড়ে ভাত খেতে থাকে। বাবা বলে, তুই ভোরে গিয়ে পানি দেওয়া শুরু কর, একটু বেলা হলে তারপরে আমি যাব, ততক্ষণে তুই পানি দিবি। অনেকটাই অবশ্য পানি দেওয়া হয়ে যাবে ততক্ষণে। হাসিব
মুখে মুখে হ্যাঁ বলে এবং সেদিন রাতে সে তাড়াতাড়ি শুয়ে পড়ে। হাসিবের ভোরে ঘুম ভাঙে এবং জানালার পাশে থাকা একটা গাছের ডালে বসা পাখির কিচিরমিচির শব্দে তার ঘুমটা ভেঙেছিল। ঘুম থেকে উঠে ভোরের আভা ফুটতে শুরু করেছে চারপাশে। অন্ধকারাচ্ছন্ন ভাবটি তখনও কাটেনি। কুয়াশা পড়েছে, আশেপাশে মাত্র কয়েক হাতের বেশি জায়গা দেখা যাচ্ছে না, অর্থাৎ ভিজিবিলিটি অনেক কমে গেছে। বাইরে অসম্ভব ঠান্ডা। হাসিব হাত মুখে পানি দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। শীতের এই ভোরে গ্রামের প্রায় সবাই ঘুমিয়ে থাকে। আশেপাশের কুয়াশার আড়ালে থাকা গাছ থেকে মাঝে মাঝে ভেসে আসে পাখির ডাক আর তাদের ডানা ঝাপটানোর শব্দ। গ্রামের মেঠোপথ শেষ করে হাসিব তখন নদীর ঘাটে এসে দাঁড়ালো। যখন নদীর ঘাটে এসে দাঁড়ালো তখন আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। আস্তে আস্তে নেমে গেল নৌকার দিকে। নদী এলাকায় ছোট থেকে বেড়ে ওঠা, তাই নৌকা চালানো বেশ ভালোই শিখেছিল হাসিব। এইসব ঘাটে সাধারণত মাঝি থাকে না। গ্রামের প্রায় অনেকেরই নিজস্ব নৌকা আছে। হাসিব হেঁটে ঘাটে নামে এবং নৌকা বাঁধার জায়গায় নেমে আসে, কিন্তু তাদের নৌকা বাঁধা নেই। কুয়াশায় ভালো দেখাও যাচ্ছে না কিছু। হাসিব একটু সামনের দিকে এগিয়ে যায়। এগোতে দেখে তাদের নৌকা। মনে করে ঘাটে জায়গা ছিল না বলে বাবা হয়তো এখানে বেঁধে রেখে গেছেন। হাসিব নৌকাটা একটা ধাক্কা দিয়ে লাফ দিয়ে নৌকায় উঠে বসে। বৈঠা হাতে নিয়ে পাড়ের বালিতে ঠেকিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কি যে কুয়াশা পড়েছে আজ, কিছুই দেখা যাচ্ছে না সামনে। নৌকার এ মাথায় বসে নৌকার ও মাথা ঠিক করে দেখা যায় না। আবছা ধোয়াটে একটা ভাব ঘিরে ধরেছে তাকে। নৌকা সোজা চালিয়ে নদীটা পার হতে 4 থেকে 5 মিনিটের মতো লাগে। হাসিব খেয়াল করলো নদীর পানির ওপরে কুয়াশাগুলো কত সুন্দর করে কুণ্ডুলি তাকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পানিগুলোকে বারবার ছুঁয়ে দিয়ে যাচ্ছে তারা। শীতকাল মানেই নদীর পানিতে কুয়াশার এক অপরূপ সৌন্দর্য। এসব খেয়াল করতে করতে নৌকার মাথার সামনের জায়গাটা কিছু একটা সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। হাসিবের মনে হলো নদী পার হয়ে সে ওপারে চলে এসেছে। সে বইটা হাতে নিয়ে নৌকার গোলয়ের উপরে রাখে ও মাথার দিকে চলে যায়। মাথায় গিয়ে নৌকা থেকে নামতে যাবে, ঠিক তখনই সে খেয়াল করলো, আরে এটা তো তাদেরই ঘাট। মাত্রই তো এখান থেকে নৌকাটা নিয়ে এসে সে ওপারের জন্য যাবে বলে প্রস্তুতি নিল, চালাতে শুরু করলো। তাহলে আবার ঘাটে আসলো কি করে? একটু চিন্তার ভাঁজ পড়ল তার কপালে। পরক্ষণে সে বুঝতে পারল কুয়াশা আর নদীর সৌন্দর্য দেখতে গিয়ে হয়তো কখন সে নৌকার মাথা ঘুরিয়ে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মনে মনে কিছু একটা ভেবে সে হেসে উঠল। নৌকায় আবারও উঠল সে এবং চালাতে শুরু করলো। এবার সে দেখবে মাথা কই গিয়ে ঘুরে যায়, কিন্তু এত কুয়াশা যে ভালো করে কিছু দেখা যাচ্ছে না। সেই অবস্থাতে 10 মিনিট লাগিয়ে দিল সে, কিন্তু নৌকা ওপারে ওঠার কোনো নাম নেই। তাহলে কি আবারও মাথা ঘুরিয়ে নিবে সে? হাসিব বৈঠা নিয়ে মাথা ঘোরাতে গেল এবং আবারও সামনের দিকে এগোতে লাগলো নৌকা। কি একটা নৌকার সামনে ঘুরে গেল। হাসিব বৈঠা নৌকার ওপরে রেখে আবার সামনের দিকে হেঁটে নৌকার সামনের মাথায় এগিয়ে গেল, কিন্তু সেখানে কিছুই নেই, কিছুই দেখতে পাচ্ছে না। নৌকা যে নদীর কোন জায়গায় সেটাও বোঝা যাচ্ছে না। ভিজিবিলিটি নাই কুয়াশার কারণে। সামনে যতটুকু দেখা যায় ততটুকু পানি। হাসিব চিন্তা করলো এতক্ষণ তো ওপারে পৌঁছে যাওয়ার কথা। ঠিক তখনই হাসিবের চোখে পড়ল নৌকার অপর প্রান্ত, যেন ঘন কুয়াশার ওপরে উঠছে একগুচ্ছ কালো চুল। নাকে ভেসে আসছে পরিচিত সেই মিষ্টি গন্ধ। নৌকার অপর পাশে গোলের উপরে বসে ওঠা কে? ভালো করে তাকাতেই দেখলো সেই নারী মূর্তি। ডান হাত দিয়ে বাম হাতের কনুইয়ের ওপরে হাতড়ে দেখলো হাসিব। সর্বনাশ হয়ে গেছে। হুজুরের দেয়া তাবিজটা তো নেই। হাসিব কি করবে ভেবে পাচ্ছে না। তার কি করা উচিত? তার কি নৌকা থেকে লাফ দেওয়া উচিত? না, তা ঠিক হবে না। শুনেছে পানিতে পড়ে গেলে নাকি মাথা ঠেসে ধরে। ভয়ে শরীর শক্ত হয়ে আসছে হাসিবের। হৃৎপিণ্ড যেন থেমে গেছে। অতি প্রাকৃত কিছু হয়ে যেতে পারে যে কোনো সময়। নারী অবয়বটা হাত বাড়িয়ে বৈঠা তুলে নিল। যেন গলা দিয়ে হাসিবের একটি আওয়াজও বের হচ্ছে না। তবু এত জোরে চিৎকার করছে যেন তার মাঝেই সে জ্ঞান হারিয়ে ফেলবে। এর মাঝেই ভেসে আসলো পানিতে বৈঠা ফেলার শব্দ। ভুঁ করে লুটিয়ে পড়ল হাসিব। লুটিয়ে পড়ার আগেই দেখল অবয়বটা এক জায়গায় তাকিয়ে আছে তার দিকে। আর সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। কত সময় কেটে গেছে জানা নেই হাসিবের। ঘোরটা তখনও কাটেনি। মাথার নিচে শক্ত ঠান্ডা কাঠের অনুভূতি জানান দিল, না, এটা স্বপ্ন নয়। সে যা দেখছে তা সত্যি। এখনো যা ঘটে চলেছে তাও সত্যি। এর মাঝে বিন্দু মাত্র কোনো সংশয় নেই। যেন কোনো কিছুই মিলতে চাইছে না। অতি কষ্টে চোখ মিলে দেখা যাচ্ছে শুয়ে থেকে। নৌকা তখনও চলছে দুরন্ত গতিতে। চারপাশে কুয়াশার ভাবটা কেটে গেছে অনেকটাই, কিন্তু ঘন অন্ধকারাচ্ছন্ন চারপাশ মনে হচ্ছে গিলে খাচ্ছে তাকে। দুটো বন জঙ্গলের মতো কিছু পরিলক্ষিত হচ্ছে। চারিদিকে অনেক বেশি নিস্তব্ধ।
আশেপাশে ঝোপঝাড় থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসছে সেদিন রাতের শেয়ালের করুণ আর্তনাদ। তা এক নিমিষে মিলিয়ে যেতেই শোনা যাচ্ছে বড় কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দ, আর নৌকা চলার জন্য তীব্র জলপ্রপাতের মতো হু হু অবিশ্রান্ত শব্দ। নৌকার অপর মাথার দিকে তাকাতেই ভয় করছে হাসিবের। জীবনের সব সাহস যেন শেষ হয়ে গেছে। কি করবে কিছুতেই ভেবে পাচ্ছে না হাসিব। আবার চোখ বন্ধ হয়ে আসছে হাসিবের। নিজের ইচ্ছাতে কোনো কিছু হচ্ছে না, শরীর যেন তার আর কথা শুনতে চাইছে না। আবার চোখ বন্ধ করলো সে। কতটা সময় চলে গেছে হাসিবের জানা নেই। কানে তখনও ভেসে আসছে পানির একটানা শব্দ। যখন সে চোখ খুলল, বিশাল এক হল ঘরের মতো জায়গায় বসে আছে সে। চারপাশে সবকিছু কেমন যেন আবছা মনে হচ্ছে তার কাছে। ভালো করে তাকিয়েও যেন কিছু দেখা যাচ্ছে না। আগের মতোই অস্পষ্ট কিছু কথা ভেসে আসছে তার কানে। সামনে পাশে মনে হচ্ছে কেমন একটা কুয়াশার আস্তরণ ভেসে আছে। ঘরের খোলা একটা পরিবেশ। হাসি উঠতে চায়, কিন্তু শরীর তাতে সায় দেয় না। অগত্যা বসেই বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। সে নিচের দিকে তাকিয়ে খেয়াল করে তার সামনের মেঝেতে প্রায় 3টা বাটিতে সুন্দর বাহারি রকমের ফল দিয়ে সাজানো। হাসিবের পেটে তখন প্রচন্ড খিদে। খেতে ভয় হচ্ছে তার। কোথায় এসেছে, কি হচ্ছে কিছুই জানে না। সে বেশ চিন্তিত। এই রহস্যময় জগৎ থেকে কিভাবে বের হবে হাসি। মনে হয় এক দৌড় দিয়ে বের হয়ে যায় এই কুয়াশা ফুঁড়ে, কিন্তু সেটা তো সম্ভব নয়। হাসিবের আস্তে আস্তে মনে পড়তে লাগলো, সে তো সকালে বাড়ি থেকে বেরিয়েছিল ভুট্টার জমিতে পানি দেওয়ার জন্য। তাহলে এখানে আসলো কিভাবে? উত্তর খুঁজতে গিয়ে সব মনে পড়ে যাচ্ছে হাসিবের। ভয়ে আবার জড়সড় হয়ে উঠল হাসিব। তবে কি এভাবেই মরতে হবে তাকে? এ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে যায় হাসিবের শির দ্বারা দিয়ে। হঠাৎ সামনে থেকে ভেসে আসে একটা পরিচিত কণ্ঠস্বর। হাসিবের চিন্তা অসুবিধা হয় না। বহু মাস আগে কবরস্থানে ঠিক এই কণ্ঠস্বর সে শুনেছিল। তার মনে পড়ল সেই বৃদ্ধ তাকে বলেছিল, আমাদের আবারও দেখা হবে। হাসিব এবার আরো ভয় পেয়ে যায়। এবার তার সাথে কি হবে, কি হচ্ছে কিছুই বুঝতে পারে না সে। কি করবে সে এখন? বৃদ্ধ লোকটি সেই সাদা ঘন কুয়াশাচ্ছন্ন আস্তরণ ভেদ করে হাসিবের সামনে এগিয়ে আসে। জানতে চায় হাসিবের শরীর এখন কেমন আছে। হাসিব ভয়ে কান্না জড়ানো কণ্ঠে বলে, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন বাড়িতে। আমি আমার মা বাবার কাছে যেতে চাই। বৃদ্ধ লোকটি তাকে অভয় দিয়ে বলল, ভয় নেই, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তুমি এখন এই ফলগুলো খেয়ে নাও। সারাদিন কিছুই খাওনি। হাসিব জিজ্ঞেস করে, আমি এখন কোথায় আছি? চারপাশে এমন কেন? আমাকে এখানে কে নিয়ে এসেছে? ঠিক তখনই হাসিব পাশ থেকে একটা মেয়ের হাসি শুনতে পেল। মৃদু হেসে থেমে গেল মেয়েটি। লোকটি হাসিবের দিকে তাকিয়ে বলল, যে তোমাকে নিয়ে এসেছে সে আমার মেয়ে। তোমাকে তার ভালো লেগেছে বলে দুষ্টুমি করে তোমাকে এখানে নিয়ে এসেছে। তবে তুমি কোথায় আছো এটা জানার দরকার নেই, বা তুমি বুঝতেও পারবে না। তোমাকে তোমার ঠিকানায় রেখে আসা হবে। তোমার কোনো ক্ষতি হবে না। ভয়ের কিছু নেই, তুমি খেয়ে নাও। এরপরে লোকটি আবার যেন মিলিয়ে গেল। আবার দূরে থেকে ভেসে আসলো। লোকটি কারোর সাথে রাগান্বিত হয়ে কি যেন বলছে অন্য ভাষায়, যা বোঝার ক্ষমতা বা পরিস্থিতি কোনোটাই নেই হাসিবের। সামনের বাটি থেকে হাসিব কয়েকটা আঙুল মুখে তুলে নিল। এরপরে আর কিছুই মনে নেই তার। প্রচন্ড ঠান্ডায় হাসিবের শরীর কাঁপছে। হিম ঠান্ডা হু হু বাতাস এসে লাগছে হাসিবের মুখে। চোখ খুলতেই একরাশ বালির ঝাপটা এসে লাগলো তার মুখে। ক্ষীণ হয়ে ভেসে আসছে পানির শব্দ। মনে হচ্ছে পানির ঢেউ এসে ধাক্কা দিচ্ছে কোনো পাড়ে। চোখ বন্ধ করে ফেলল হাসিব। হাত নাড়তেই বুঝতে পারল বালির মাঝে শুয়ে আছে সে। তাড়াতাড়ি করে উঠে বসলো হাসিব। চারপাশে ঘন কালো অন্ধকার। এক মুহূর্তের জন্য বুঝতে চেষ্টা করলো কোথায় আছে সে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না এই ঘন কালো অন্ধকারের জন্য। কোন দিকে যাবে, কি করবে তাও বুঝতে পারছে না। হাসিব বসে হাত দিয়ে শরীরের বালিগুলো ছেড়ে নিল। সে বালির ওপরেই বসে আছে। চারিদিক হাত দিয়ে বুঝলো বালির ওপরের স্তর কেমন ভিজে ভিজে আছে। ঠান্ডা বাতাসটা আরো জোরালো হয়েছে। রীতিমতো হাসিবের শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। ঠিক কতটা সময় কেটে গেছে হাসিবের তা জানা নেই। হঠাৎ দূর থেকে ভেসে আসছে আজানের শব্দ। খুব ক্ষীণ হয়ে বাতাসে ভেসে আসছে হাসিবের কানে। এরপর যেন আবার মিলিয়ে গেল শব্দটি। আবার সেদিন ভোরের মতো চারিদিকে ফুটে উঠল সকালের আভা। চারিদিক আবছা দেখা যাচ্ছে তখন।
আর কিছু সময় কেটে যাওয়ার পর বেশ ভালো করে দেখা যাচ্ছে চারপাশ। হাসিব উঠে দাঁড়ালো। ঘন কুয়াশা যেন এই ফাঁকা জায়গা গিলে খেয়েছে। বেশি কিছু দেখা যাচ্ছে না চারপাশে। হাসিব একদিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই তার সামনে পড়ল ভুট্টার জমি। এতক্ষণে হাসিব বুঝতে পারল সে তার নদীর এপারে এসেছে। হাসিব উল্টো ঘুরে নদীর দিকে দিল দৌড়। কিছুটা সামনে গিয়ে দেখলো পরিচিত সেই নদী। সে কি তাহলে এতক্ষণ এগুলো স্বপ্ন দেখলো নদীর পাড়ে শুয়ে শুয়ে? আর এই স্বপ্ন যদি সে দেখবে তাহলে নদীর এপারে তার নৌকা এলো কিভাবে? তাহলে কি এতক্ষণ এগুলো স্বপ্ন দেখলো নদীর পাড়ে শুয়ে? আর স্বপ্ন যদি দেখবে তাহলে নদীর এপারে নৌকা এলো কিভাবে? নৌকা ছাড়া এপারে আসা সম্ভব নয়। আর কিছু ভাবতে পারছে না হাসিব। এত এত প্রশ্ন তার মাথা খারাপ করে দিচ্ছে। কিছু উত্তর খুঁজে পাচ্ছে না। নদীর পাড়ে আবারও বালিতে বসে পড়ল হাসিব। সকালে যদি কেউ নৌকা নিয়ে পাড়ে আসে তবে তার সাথে হাসিবও চলে যাবে ওপারে। হাসিব বসে আছে বেশ কিছুক্ষণ। এর মাঝে এই নদী থেকে ভেসে আসলো বৈঠা চালানোর শব্দ। তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো সে। আস্তে আস্তে কুয়াশার মাঝে দৃশ্যমান হতে থাকলো কালো ডিঙি নৌকা। হাসিব উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে নৌকার দিকে। নৌকা থেকে এক ছেলে হাসিবকে দেখে চিৎকার করে উঠল। আরে হাসিব, এতদিন পরে তুই এখানে কোথা থেকে? প্রশ্ন শুনে চমকে উঠল হাসিব। এই তো তার গ্রামের পাশের বাড়ির বড় ছেলে। হাসিব তাকে বলল, আমাকে বাড়ি নিয়ে যা ভাই। ছেলেটি হাসিবকে নৌকায় উঠতে বলল। হাসিব নৌকায় উঠলে নৌকার মাথা ঘুরিয়ে বৈঠা চালাতে শুরু করলো ছেলেটি। আর তাকে জানালো গত 3 দিন ধরে তার কোনো খোঁজ নেই। চাচা বলল সেদিন তোর সকালে এসে নাকি জমিতে পানি দেওয়ার কথা। সকালে দেখলো তুই বাসায় নেই। চাচা ভাবলো তুই পানি দিতে এসেছিস, কিন্তু নদীর ঘাটে এসে দেখলো এপারে নৌকা বাঁধা। চাচা নৌকা নিয়ে পরে যেয়ে শোনে তুই নাকি পানি নিতে আসিসনি। এরপর থেকে আর তোর কোনো খোঁজ নেই। চাচা চাচি একবারে ভেঙে পড়েছে তোর জন্য। এতদিনে তুই কোথায় ছিলি? হাসিব চিন্তা করতে পারে না। 3 দিন মানে 3 দিন ধরে আবার কোথায় ছিল? কিছুই তো মনে নেই তার। শুধু মনে আছে লোকটাকে সে আবার দেখছে। হাসিব কোনো উত্তর দেয় না। এর মাঝে নৌকা এসে ধাক্কা খায় ঘাটে। হাসিব নৌকা থেকে নেমে বাড়ির দিকে দৌড় দেয়। বাড়িতে পৌঁছে উঠোন থেকে মাকে জোরে জোরে ডাক দিতে থাকে। হাসিবের মা বাবা দৌড়ে বের হয়ে আসে। আশেপাশের বাড়ির অনেকেই বের হয়ে আসে। সবাই তার কাছে জানতে চায় কি হয়েছিল তার, আর এই 3 দিন সে কোথায় ছিল। হাসিব কিছুই বলতে পারে না তাদের। সে নিজেও বিশ্বাস করতে পারছে না সে 3 দিন হলো নির্দেশ ছিল। তার তো মনে আছে 1 ঘন্টা কোথাও আটকে ছিল। আর মা তাকে ঘরে নিয়ে যায়। সকালের খাওয়া শেষ করে হাসিব তার মাকে পুরো ঘটনা জানায়। হাসিবের মা তাকে জানায়, তুই সেদিন চলে যাওয়ার পরে আমি তোর বিছানা গোছাতে এসে দেখি তাবিজটা পড়ে আছে বিছানার মাঝে। হাসিব তার বাবা মাকে পুরো ঘটনা জানায়। হাসিবের বাবা বিকেলে একজন হুজুর ডেকে নিয়ে আসে। তিনি হাসিবকে দেখে সবকিছু শুনে বলেন, এটা জিনদের কাজ, আর ওই মেয়েটা তোমাকে পছন্দ করে তাই তোমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু তার বাবা তার সাথে রাগারাগি করে তোমাকে আবার দিয়ে গেছে। কিন্তু তারা তোমাকে ঠিক কিছু খাইয়েছে, যার কারণে তুমি সময় গুলিয়ে ফেলেছ। গত 3 দিন কোথায় ছিলে কিছুই বুঝতে পারোনি। তুমি এই 3 দিন কোথায় ছিলে এটা বুঝতে পারবেও না। তুমি কি আজান শুনেছিলে এই 3 দিনে? হাসিব উত্তর দেয়, আমি এই 3 দিন কোনো আজান শুনিনি। এমনকি আমি যে 3 দিন ধরে সেখানে এটাও বুঝিনি। আমার শুধু কয়েক মুহূর্তের কথাই মনে আছে। হুজুর বলে, তারা ভালো, তারা তোমার কোনো ক্ষতি করেনি। ভয়ের কিছু নেই। তোমার শরীর বন্ধ করে দিচ্ছি, নিয়মিত নামাজ পড়বে, দোয়া পড়ে ঘুমাবে, আর সমস্যা হবে না। এরপর কেটে যায় অনেকগুলো বছর। হাসিব তখন মেডিকেলে চান্স পায়। এর মাঝে তার তেমন কোনো কিছু ঘটেনি। বেশ ভালোই কাটছিল সময়। পেছনে সেই ভয়াল রাতগুলো ভুলে যেতেই বসেছিল। মানব দেহ নিয়ে যেহেতু পড়া, এই সম্পর্কে যতটা ভালো জানা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে সে। তাই সে স্যারকে বলে মর্গে কোনো পোস্টমর্টেম হলে মাঝে মাঝে সেখানে উপস্থিত থাকার ব্যবস্থা যেন করে দেয় সে। বিভিন্ন সময়ে বিভিন্ন লাশের মৃত্যু রহস্য নিয়ে বেশ আগ্রহ থাকতো তার। সেই সুবাদে মর্গের ডোম আর দারোয়ানদের সাথে বেশ ভালোই খাতির জমে যায়। হঠাৎ একদিন তার স্যারের সাথে দেখা এক ছুটির সময়ে। মেডিকেল কলেজ কদিন বন্ধ, প্রায় সবাই চলে গেছে গ্রামে। হাসিব কথায় কথায় স্যারের কাছে জানতে পারলো মর্গে একটা মেয়ের পোস্টমর্টেম হবে কাল। স্যার নিজেও থাকবেন তখন। সেও যদি চায় থাকতে পারে। হাসিব কিছু না ভেবেই সানন্দে রাজি হয়ে গেল। সারাদিন কাজ থাকবে, তাই রাত 9টার দিকে পোস্টমর্টেম শুরু হবে বলে হাসিবকে জানিয়ে দিল। আর নির্দিষ্ট সময়ের মাঝে যেন হাসিব মর্গে উপস্থিত হয় এটাও বলে স্যার চলে গেলেন। হাসিব ভেবেছিল রাতে সে বাড়ি চলে যাবে, কিন্তু স্যার নিজে থাকবেন, অনেক কিছুই জেনে নেওয়া যাবে তখন। সেজন্য একদিন বেশি থেকে গেলে তেমন কোনো অসুবিধা নেই। পরদিন ঠিক রাত 8:30টায় হাসিব
বের হয়ে যায় বাসা থেকে। মোটামুটি বাসা ফাঁকা, তার রুমমেট আর ক্লাসমেট সে গ্রামে চলে গেছে ছুটিতে। পাশের এক রুম ফাঁকা, তারাও চলে গেছে। তার আরো পরে একটা রুম, সেখানে এক বড় ভাই থাকে। বাসা থেকে বের হয়ে দরজায় তালা লাগিয়ে হাঁটতে শুরু করে হাসিব। যেখানে সে থাকে সেখান থেকে মর্গে যেতে 15 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। হাসিব আলো আধারিতে ল্যাম্প পোস্টের আলোয় হাঁটছে আর ভাবছে, মর্গগুলো সবসময় নির্জন জায়গায় হয় কেন? এটাও তো হাসপাতালের একটা অংশ, কিন্তু তারপরে একটু দূরে জঙ্গলে ঘেরা জায়গাগুলোই কেন বেছে নেওয়া হয় মর্গের জন্য? মনে হয় ভুতুরে পরিবেশের পূর্ণ রূপ দিতে এই ব্যবস্থা। মনে মনে হেসে হাসিব মর্গের কাছে চলে যায়। মর্গ থেকে বেশ খানিকটা সামনে একটা ল্যাম্পপোস্টের পাশে 2 হাত লম্বা একটা লাঠি হাতে চেয়ারে বসে আছে মর্গের দারোয়ান। হাসিবকে দেখে এসে বসা থেকে উঠে দাঁড়ায়। কি মামা, আজ আবার কোনো কাটাছেড়া আছে নাকি? হাসিব হেসে তার দিকে এগিয়ে গিয়ে বলে, কাটাছেড়া ঠিক না, কাটা সেলাইয়ের কাজ আছে বলে হেসে ওঠে দুজন। হাসিব জিজ্ঞেস করে, ডোম আর স্যার এসেছে নাকি? দারোয়ান জানায়, এখনো কেউ আসেনি, আর আজ যে পোস্টমর্টম হবে সেটাও সে জানে না। তবে হাসিবের কথা শুনে সে জানায় একটা মেয়ের লাশ এসেছে গতকাল। মনে হয় কিছু দিয়ে ঝলসে দেওয়া হয়েছে তার চেহারাটা। বেশ ভয়ানক হয়ে আছে দেখতে, দেখলেই গা কেমন ছমছম করে। আর কিছুক্ষণ আগে আরো একটা লাশ এসেছে, জমি সংক্রান্ত জেরে খুন করা হয়েছে। গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা। সময় তখন রাত 9টার ঘর ছুঁয়ে ফেলেছে। এখনো কেউ আসছে না, এটাই চিন্তা করছে হাসিব। চিন্তার ফাঁকে মর্গের দিকে তাকিয়ে আছে সে। টিমটিমে একটা লাল লাইট জ্বলছে বাইরের দরজার উপর। তার আলোয় ছোট পিচের রাস্তাটা চকচক করছে। আশেপাশে কিছু ছোট ছোট বড় গুল্মলতার ঝোপ রয়েছে, আর সেখান থেকেই থেমে থেমে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। হাসিব কি মনে করে এগিয়ে যায় মর্গের দিকে। পেছন থেকে দারোয়ান বলে ওঠে, এই মামা, ওদিকে কই যান? কেউ তো নেই ওখানে। হাসিব পেছনে না তাকিয়ে বলে, সমস্যা নাই, ডোম বা স্যার আসলে তুমি পাঠিয়ে দিও, আমি একটু ঘুরে আসি মর্গের পাশ থেকে। আর কিছু বলল না দারোয়ান। হাসিব মর্গের দিকে এগিয়ে যাচ্ছে আর নিজেই নিজের সাহস দেখে অবাক হচ্ছে। এই অন্ধকার রাতে এক রুমে বন্দি 2টা লাশের দিকে এগিয়ে যাচ্ছে সে, অথচ নিজের মাঝে কোনো ভয়ের অনুভূতিই নেই। হাসিব মর্গের সামনে গিয়ে দাঁড়ায়। চারপাশে ঘন অন্ধকার। একটা লাল লাইট যতটা পারে আলোকিত করছে সামনের অংশ। মর্গের এখানে দাঁড়িয়ে দারোয়ানের দিকে তাকিয়ে সে দেখে লাঠির ওপরে ভর দিয়ে সে ঝিমুচ্ছে। দরজায় তালা লাগানো নেই, বাইরের দিক থেকে হ্যাজবোল আটকে দেয়া। হাসিবের একবার মনে হলো সে মর্গের ভেতরে ঢুকে যায়। একা মর্গের ভেতরে যাওয়ার অভিজ্ঞতা কেমন এটা দেখার লোভ সামলাতে পারছে না সে। হাত বাড়িয়ে খুলে ফেলল ঘরের দরজা। ঘরের মাঝে যেন আবারও ঘন কালো গুমোট অন্ধকার, সে সাথে মাংস পচা একটা আষ্টে গন্ধ তার নাকে এসে লাগছে। হাত বাড়িয়ে দরজার পাশে সুইচে চাপ দিল হাসিব। মুহূর্তেই ঘরের মাঝের সব অন্ধকার মিলিয়ে গেল। হাসিবের সামনে দৃশ্যমান হয়ে উঠল স্ট্রেচারে রাখা সাদা কাপড়ে 2টো লাশ। একটা লাশের উপরে সাদা কাপড়ে ছোপ ছোপ রক্তের দাগ, আরেকটি লাশের কাপড়ে কেমন কালচে দাগ জায়গায় জায়গায়। রুমটা বেশ ভালোই বড় ছিল। রুমের মাঝে ওপর থেকে ঝুলতে থাকা রড লাইটটা একটু যেন বাতাসে দুলছে। রুমের এক কোণে রাখা কালচে দাগের কাপড়ে ঢাকা সেই লাশটি, আর রক্তের দাগ লাগা কাপড় দিয়েই ঢাকা সেই লাশ রাখা আছে লাইটের নিচের দিকে। রুমের মাঝ বরাবর হাসিব এগিয়ে গেল মাঝে রাখা লাশটির দিকে। ওপর থেকে সাদা কাপড়টা সরাতেই দেখল চোখ খুলে নিথর পড়ে আছে 40 বছরের এক লোক। তার চোখ খোলা, এবং চোখ খোলা দেখে এক মুহূর্তে ভয় পেয়ে যায় হাসিব। মনে হয় এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে তার দিকে। তাড়াতাড়ি করে মুখটা ঢেকে দেয় হাসিব। এবার কোনায় থাকা লাশটির দিকে এগিয়ে যায়। লাশটার কাছে এগুতে একটা পচা গন্ধ নাকে এসে লাগে। হাসিব কাছে যে কাফনের কাপড়টা সরাতেই চমকে উঠল। মুখের চেহারা কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। চোখ দুটো মনে হচ্ছে ভেতরে ঢুকে গেছে, চোখের জায়গায় বড় গর্তের মতো। এত ভয়ানক লাশ সে আগে কখনো দেখেনি। এবার সে ভয় পেতে শুরু করে। কোন সাহসে এখানে একা একা এসেছিল সেটা এখন ভাবতেও পারছে না, মাথা কাজ করছে না তার। সে তাড়াতাড়ি করে কোনো মতে লাশের ওপরের কাপড়টা ফেলে দিয়ে যেই পেছনে ঘুরেছে, ঠিক তখনই একটা শব্দ। রুমের ভেতরে জ্বলতে থাকা বাল্বটি ভেঙে চুরমার হয়ে মেঝেতে পড়ে যায়। এক নিমিষের মাঝেই অন্ধকার নেমে আসে। চারিদিক গুমোট অন্ধকার, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতদেহের পচা গলা গন্ধ। হাসিবের স্পষ্ট মনে আছে সে রুমের দরজা খুলে ভেতরে এসেছিল। রুমে অন্ধকার হলেও বাইরে দরজার ওপরে আলো রুমে আসার কথা।
আর দরজা দিয়ে বাইরের ল্যাম্প পোস্টের আলো দেখতে পাওয়ার কথা, কিন্তু না, কোথায় সেই দরজা? এই যে নিশ্চিত্র অন্ধকার, হাসিবের মনে হচ্ছে এক কবরের মাঝে সে। কোথাও কোনো আলো নেই। হাসিব কি করবে বুঝতে পারছে না। শরীর ঘেমে গোসল হয়ে যাচ্ছে তার। মনে মনে দরজার অনুমান করে সামনের দিকে এগিয়ে যায় হাসিব। কয়েক পা এগিয়ে আসতেই ভয়ে তার দুই পা জড়িয়ে যায়। রুমের সাথে থাকা স্ট্রেচারের ওপরে থাকা সেই লাশের ওপরে পড়ে যায় সে। হাতের নিচে ঠান্ডা শরীরের একটা অনুভব ভয়ের শেষ পর্যায়ে নিয়ে যায় তাকে। তাড়াতাড়ি উঠতে যাবে, ঠিক তখনই মনে হলো, আরে লাশটা তো নড়ে উঠল হাতের নিচটায়। হাসিবের শির দ্বারা দিয়ে একটা ভয়ের স্রোত বেয়ে যায়। লাশের মতো তার শরীরও ঠান্ডায় জমে গেছে মনে হচ্ছে। সে গলা ফাটিয়ে চিৎকার করার ব্যর্থ চেষ্টা করলো কয়েকবার। সে দৌড়ে চলে আসলো দরজার দিকে। এসেই দেয়ালের সাথে একটা ধাক্কা খেলো। রুমের মাঝে তখনও একরাশ অন্ধকার। হঠাৎ রুমের মাঝে সকল নীরবতা ভেঙে খুটখাট শব্দ শুরু হলো। সাথেই ধপ করে কিছু একটা মেঝেতে পড়ার শব্দ ভেসে আসলো ঘরের কোণা থেকে। হাসিবের মনে হয় আজ আর তার নিস্তার নেই। নিজের উপরে প্রচন্ড রাগ হতে থাকে। কেন সে এখানে এসেছিল? হাতড়ে দরজা খুঁজতে থাকে সে, কিন্তু কোথায় সেই দরজা? সব দিকেই তো সলিড দেয়াল। চোখ ভিজে কান্না চলে আসে হাসিবের। পেছন থেকে স্ট্রেচার টানার শব্দ আসছে। হাসিব দেয়াল হাতড়ে খুঁজে পায় রুমের দরজা। জোরে জোরে ধাক্কা দিতে থাকে হাসিব। একটু পরে দরজা খুলে যায়। রুমের বাইরে দাঁড়িয়ে আছে সেই দারোয়ান। হাসিব যেন তাকে দেখেই জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তার শরীর এখনো কাঁপছে থরথর করে। দারোয়ান হাতে থাকা লাইটটা রুমের দিকে মারতেই তারা দেখে রুমের মাঝে থেকে ছেলের লাশের ওপরে থাকা সাদা কাপড়টা নিচে পড়ে আছে, আর রুমের কোনায় থাকা মেয়ের লাশটা উপুর হয়ে পড়ে আছে মেঝেতে। লাশ এমন এলোমেলো হয়ে আছে কেন তা বুঝতে পারে না কেউ। মেয়েটির লাশই বা কি করে মেঝেতে পড়ল তারও কোনো উত্তর নেই তাদের কাছে। হাসিব আর কিছুই বলতে পারে না। দারোয়ান তাকে ধরে নিয়ে আসে বাইরে আলোতে। দারোয়ান থেকে একটি চেয়ারে এনে বসিয়ে দেয়। পানি খেয়ে যেন আবারও প্রাণ ফিরে পায় হাসিব। হাতে থাকা বোতল এক চুমুকে প্রায় অর্ধেকটা পানি খেয়ে শেষ করে। তারপর সে দারোয়ানের দিকে তাকায়। দারোয়ান তাকে জিজ্ঞেস করে, বাবা, কি হয়েছিল আপনার? আমি এখানে বসে একটু ঝিমুনি ধরে গিয়েছিল, তারপরেই কানে আসতে লাগলো দরজায় ধুপধাপ শব্দ। আমিও তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, কি যে হলো। পরে মনে হলো আপনি তো গিয়েছিলেন ওদিকে, তাই দৌড়ে চলে গেলাম। হাসিব দারোয়ানকে পুরো ঘটনা বলল, কিন্তু দারোয়ান জানালো রুমের দরজা তো খোলাই ছিল, শুধু ভেজানো ছিল। হাসিব বলল, আমি তো কোনো আলোই দেখতে পাচ্ছিলাম না। দরজা খুলতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতে খুলতে পারছিলাম না। দারোয়ান তাকে জানালো, আজ স্যার আসতে পারবেন না, তাই পোস্টমর্টম হবে না। আমাকে একটু আগে ওয়ার্ড বয় এসে বলে গেল, আর সেটা আপনাকে জানানোর জন্যই গিয়ে দেখি এত সব কাহিনী। একটু ধাতস্থ হয়ে হাসিব উঠে আবার বাসার দিকে হাঁটা দিল। বাসার দিকে হেঁটে যেতেও তার কেমন ভয় করছিল। মনে হচ্ছিল চারপাশ ঘন অন্ধকারে ভরে যাবে, আবারও ঘিরে ধরবে সেই গুমোট অন্ধকার। এই বুঝে কেউ উকি দিয়ে দেখছে তাকে, পেছনে কি কেউ হেঁটে আসছে। এত সব চিন্তা নিয়ে ভয়ে ভয়ে বাসায় পৌঁছে গেল হাসিব। রাতে আর খাবার খেতে ইচ্ছা করলো না তার। যে একটা অবস্থা কাটলো এখনো গায়ে কাটা দিচ্ছে। বিছানা এলিয়ে দিল শরীর। এমনিতে একদম অন্ধকার ঘর ছাড়া ঘুমোতে পারে না হাসিব, কিন্তু আজ তার সাহস হলো না ঘর অন্ধকার করতে। মনে হলো অন্ধকার করলে আবার বুঝি কিছু একটা হবে, কিছু একটা ঘটে যাবে তার সাথে। রুমে থাকা হালকা নীল কালারের একটা ডিম লাইট অন করে দিল সে। হালকা নীল আলোতে চারপাশ কেমন মায়াবী লাগছে। সব প্রশ্নগুলো মাথায় ঘুরছে। উত্তর খোঁজার চেষ্টা করছে হাসিব, কিন্তু কিছুতেই হিসাব মিলছে না। কি থেকে কি হলো সঠিক কোনো কিছুরই উত্তর দাঁড় করাতে পারছে না। মানুষ যখন কোনো জিনিসের উত্তর খুঁজে না পায় তখন তার সাথে থাকা ভয়টি আরো বেশি জেগে ধরে। হাসিবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। একসময় মস্তিষ্ক ক্লান্ত হয়ে ঘুমের দেশে পাড়ি জমায় হাসিব। রাত তখন কটা হবে জানা নেই। চারিদিকে নিস্তব্ধতা। ঘরে থাকা ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা শুধু হালকা হালকা কানে ভেসে আসছে। হঠাৎ সে বুকের ওপরে প্রচন্ড চাপ অনুভব করল। মনে হচ্ছে তার বুকের ওপরে কিছু একটা চেপে বসে আছে। বুকের ওপরের এই অসম্ভব চাপে ঘুম পুরোপুরি ভেঙে যায় হাসিবের। সে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। ঘরের ভেতরে হালকা নীল আলোতে চোখ খুলে হাসিব যা দেখে তা দেখে তার শরীরের রক্ত হিম হয়ে যায়। তার বুকের ওপরে চেপে বসে আছে একটা নারীর অবয়ব। ভালো করে তাকাতেই দেখে সেই সাদা কাফনের কাপড়। একটা মাংস পচা গন্ধে পুরো ঘর ভরে গেছে। একরাশ চুল উঠছে বাতাসে। ভয়ে এবার ঘামতে শুরু করে হাসিব। আবার সে চলে যায় একটা ঘোরের মাঝে। সে কি আসলে বাস্তবেই এটা দেখছে, নাকি এটা কোনো স্বপ্ন?
আজও তার শরীর সায় দিচ্ছে না তার সাথে। অনেক চেষ্টা করেও হাত পা কিছুতেই নাড়াতে পারছে না হাসিব, এমনকি তার গলা দিয়েও কোনো শব্দ বের হচ্ছে না। হাসিব নিজের সব শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে গোঙানির মতো আওয়াজও বের করতে পারল না। আর তখনই মেয়েটি তার দিকে তাকায়, হাসিবের দিকে এগিয়ে আসে। কি ভয়ানক সেই মুখ! মুখের কিছু জায়গায় মাংস যেন খসে পড়ছে, চামড়া ঝুলে গেছে অনেক জায়গায়, চোখ দুটো যেন অন্তহীন গর্ত, যেন কেউ কোঠর থেকে বের করে নিয়ে এসেছে চোখ দুটিকে। লাশ কাটা ঘরের স্ট্রেচারে শুয়ে থাকা সেই মেয়েটি যেন চেপে আছে তার বুকের উপর। মেয়েটি ভাবলেশীন ভাবে তাকিয়ে দুইটা হাত উঁচু করে এগিয়ে দেয় হাসিবের গলার দিকে। হাতের চামড়া দেখে এতটাই ফ্যাকাশে মনে হচ্ছিল, নীল আলোতেও মনে হচ্ছিল তার শরীরে কোনো রক্ত অবশিষ্ট নেই। হঠাৎ হাত দুটি এসে চেপে ধরে হাসিবের গলা। হাসিব প্রাণপণে হাত দুটো দিয়ে চেপে ধরে মেয়েটির হাত, জোরে চিৎকার করে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে থাকে। তার মনে হচ্ছে সে এবার মারা যাচ্ছে। চোখ দুটি বন্ধ হয়ে আসবে হাসিবের। চোখের পাতা মিলিয়ে যাওয়ার আগে হাসিব দেখে মেয়েটি এখনো চেপে বসে আছে তার বুকে, আর তার গলা চেপে ধরে আছে। বুকের উপরে প্রচন্ড ব্যথা অনুভব করে হাসিব। সকালে তার ঘুম ভাঙল পাশে ঘুমে থাকা বড় ভাইয়ের ডাকে। বিছানায় উঠে বসে হাসিব আর ভাবতে থাকে রাতে কি হয়ে গেল তার সাথে। সে কি আসলেই স্বপ্ন দেখছে, নাকি সত্যি রাতে মর্গের সেই মেয়েটি এসেছিল? আর চিন্তা করতে পারছে না হাসিব। বিছানা থেকে উঠতে গিয়ে বুকের ওপরে প্রচন্ড একটা ব্যথা অনুভব করে, বুকের মাঝে ধক করে ওঠে। তবে কি? বাথরুমে থাকা আয়নার সামনে যেতেই দেখে গলায় লাল রক্ত জমাট বেঁধে আছে। মনে হচ্ছে কয়েকটি আঙুলের দাগ বসে আছে গলায়। ভয়ে কুঁকড়ে যায় হাসিব। এর মানে রাতের ঘটনা মিথ্যা বা শব্দ নয়। রাতে সে যা দেখেছে তা পুরোটাই সত্যি। আর এক মুহূর্ত এখানে নয়। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে হাসিব। বাড়ি ফিরে আর কাউকে জানানোর সাহস হয় না ব্যাপারটা। যদিও তার মা তার গলায় এমন দাগ দেখে প্রশ্ন করে, সে অ্যালার্জি বলে উড়িয়ে দেয়। ছুটি শেষ করে এসে হাসিব সেই বাসা ছেড়ে দিয়ে নতুন বাসায় ওঠে। এরপরে আর তেমন কোনো সমস্যা হয়নি বা ঘটেনি। তার সাথে অনেক আগে থেকে ঘটে যাওয়া সেই ঘটনার সাথে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তাও এখনো বুঝতে পারে না হাসিব। সেই রাতে কেনই বা এমন কিছু ঘটেছিল তার সাথে, এর কোনো সঠিক ব্যাখ্যাও সে দাঁড় করাতে পারে না। মেয়েটি কি তাকে কিছু বলতে চেয়েছিল? বলতেই যদি চাইবে, তবে এমন করে বুকের উপরে গলা চেপে ধরে বসেছিল কেন? কিসের রাগ ছিল তার উপর? এমন অনেক প্রশ্ন আজও আছে অন্ধকারে। এর সঠিক উত্তর আজও মেলানোর চেষ্টা করছে হাসিব। হাসিব এখনো ভয়ে থাকে আবার কবে তার জীবনে নেমে আসে এমন ঘন কালো অন্ধকারের রাত, এমন কালো অন্ধকারের ঘোর। আবারও হয়তো কোনো এক রাতে ভাবলেশহীন বিভৎস ফ্যাকাশে মুখ নিয়ে সেই মেয়ে অবয়ব চেপে ধরতে পারে তার গলা। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি আপনাদের কাছেও এরকম ভয়ঙ্কর ঘটনা থাকে তবে সেগুলো লিখে পাঠান আমাদেরকে, এবং লিখে পাঠাতে হলে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা আরও একবার মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং প্রিয় ভূত.com এর শ্রোতাবৃন্দ। আমি মোহাম্মদ রাসেল রানা। আমার বাড়ি মাটিকুমড়া, ঝিকরগাছা, যশোর। বর্তমান মালয়েশিয়ার সেলাঙ্গার স্টেটে কাংপোর্ট এরিয়ার ভেতরে বিশ্বখ্যাত একটি কোম্পানির ওয়্যার হাউসে কর্মরত আছি। আমি গত 29 মে ভূত.com এ অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলাম। সেখানে একটি বিল্ডিং এর কিছু ছবি এবং বিল্ডিংটি সম্পর্কে এক লাইন ক্যাপশনে লিখেছিলাম। অনেকেই আগ্রহী হয় এই বিল্ডিং এর ঘটনা শুনতে। পার্সোনালি অনেকে মেসেজ, কমেন্টও করেছে আমাকে, কিন্তু তখন ঘটনাটি পুরো জানতে না পারায় আপনাকে ইমেইল করতে পারিনি। প্রথমে আপনাকে জানিয়ে রাখি, আমি ভালো করে গুছিয়ে লিখতে জানি না এবং বলতেও পারি না। এই কারণে আমি আপনাদের কাছে অনেক ঘটনা পাঠাতে পারি না। যদি আমার ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আপনারা রিটাইপ করে নেবেন।
আর একটা কথা রাসেল ভাই, আমি ভূত.com এর প্রথম এপিসোড থেকে সাথে আছি। আমি ভূত.com এর একজন প্রিমিয়াম সাবস্ক্রাইবার। সাবস্ক্রিপশন সিস্টেম চালু হওয়ার পর থেকেই আমি চাই আমার ঘটনাটি শুক্রবারে শেয়ার করা হোক। আপনাদের শো প্রথম যখন শুরু করার সিদ্ধান্ত নেন, সেই সময়টায় আমি নিজেও স্বাধীন অ্যাপে কিভাবে ভূত.com শুনতে হয় স্ক্রিন রেকর্ড করে গ্রুপে পোস্ট করতাম। অনেকের ইনবক্সে জানিয়েছি আপনার নতুন শো সম্পর্কে। আপনার কণ্ঠে ঘটনা শুনে ঘুমাই আমি। নেশা হয়ে গেছে এক প্রকার। ডিউটি টাইমে হেডফোন লাগিয়ে রাতে ঘুমানোর সময় ভূত FM, ভূত.com নতুন পুরনো এপিসোড শুনে দিন কেটে যায় আমার। আমি ঘটনায় চলে যাচ্ছি। দিনটি 29 মে, রবিবার। সন্ধ্যার আগ মুহূর্ত। আমি যে স্থানে আছি এটা একটি গ্রাম এলাকা। এখানে সব মালয়েশিয়ানদের বসবাস, সাথে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশের কিছু মানুষ আছে। তারা বিভিন্ন জায়গায় হোস্টেল করা আছে, সেখানেই থাকে। কেউ কেউ আবার আমার মতো গ্রামের ভেতরে নিরিবিলি পরিবেশে মালয়েশিয়ানদের সাথে কথা বলে তাদের কাছ থেকে রুম নিয়ে থাকে। আমার রুম থেকে 3 কিলোমিটার দূরে প্রতি রবিবার একটি বাজার বসে রাস্তার উপর। মালয়েশিয়ান ভাষাতে এটাকে বলে পাসার মালাম, অর্থাৎ রাতের বাজার। এই বাজারগুলোতে সব ধরনের জিনিস পাওয়া যায় এবং সেটাও অনেকটাই কম মূল্যে। সিদ্ধান্ত নিলাম যে আজ এই বাজারটিতে যাব আমরা। আমি সহ আমার এক কলিগ, তিনিও বাংলাদেশি। রওনা দিব বলে রেডি হলাম। আমার রুমের নিচে আসলাম, কিন্তু গ্র্যাব করে আমরা কোনো গাড়ি পাচ্ছি না। 20 মিনিট অপেক্ষা করার পরে সিদ্ধান্ত নিলাম আমরা সাইকেল চালিয়ে যাব। বিকেলে গ্রামের প্রকৃতি উপভোগ করতে করতে যাব। তারপর সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম। 2 কিলোমিটার যাওয়ার পরে একটি অদ্ভুত পরিত্যক্ত 2 ব্লক বিশিষ্ট বিল্ডিং আমাদের নজরে পড়ে। আমি আমার কলিগকে অবাক হয়ে বিল্ডিংটি দেখিয়ে বলি, মালয়েশিয়ায় এমন পরিত্যক্ত বিল্ডিং আগে কখনো নজরে পড়েনি। বিল্ডিং এর ওপর গাছ জন্মে গেছে, বিভিন্ন স্থানে বড় বড় গাছ হয়ে গেছে। আমার কলিগ বলছে, কেমন অদ্ভুত তাই না ভাইয়া বিল্ডিংটা? আমি বিল্ডিংটি দিনের বেলাতে দেখেও ভয়ে গা ছমছম করে উঠল। তখন রোড দিয়ে একটি মোটরসাইকেল আসলো এবং আমাদেরকে ওখানে দেখে তিনিও আমাদের কাছে আসলো। ভদ্রলোকটি বলা শুরু করলো, তোমরা এখানে কি করো আর এই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে চলে যাও তোমরা। এখানে কিন্তু হান্তু আছে, অর্থাৎ জিন আছে। লোকটির হঠাৎ এসেই এমন কথা শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমি বললাম, ভাই এখানে সমস্যাটা কি হয়েছিল যার জন্য এখানে একটি মানুষও থাকে না, পরিত্যক্ত করে দিয়েছে? লোকটি বলল, আমার নাম হাসিব, তোমাদের দুজনের নাম কি? তারপর আমাদের নাম বললাম। তিনি বললেন, চলো আমরা এখানে না দাঁড়িয়ে সামনে একটা ক্যান্টিনে যেয়ে বসে কথা বলি। হাসিব ভাইয়ের বয়স 35 থেকে 40-এর ভেতরে হবে। তিনি একটি মিলু আইস নিলেন এবং খেতে খেতে বলা শুরু করলেন আমাদেরকে, 2001 তখন আমি এই এলাকাতে আসি। তখন তো এত বাড়ি ছিল না এই এলাকাতে, পুরোটাই বন জঙ্গল। শুধু ওয়েস্টপোর্ট এরিয়াতে অনেক মানুষ দেখা যেত। অনেক দেশের মানুষ চাকরি করত পোর্টে। ওই যে বিল্ডিংটা দেখছো, ওটা আমাদের পুরনো বিল্ডিং। আমার মনে হয় আমি শুনেছি মানুষের কাছে বিল্ডিংটি তৈরি 1975 সালে। এই বিল্ডিং এর আশেপাশে কেউ যেতে চাইতো না। সবাই মনে করে ওখানে গেলে ওদিকে তাকিয়ে দেখলে সে অসুস্থ হয়ে যায় এবং তার মধ্যে সুইসাইড টেন্ডেন্সি আসে। আমি এইসব বিশ্বাস করি না, কিন্তু তোমরা বুঝতে পারবে আসলে কি সত্যি এমনই হয়। আজ রাতে সাবধানে থাকবে তোমরা এবং সূরা কালাম পড়ে ঘুমাবে। হাসিব ভাইয়ের মুখে এমন ঘটনা শুনে আমরা প্রচুর ভয় পেয়ে যাই। তারপর তিনি আবার বলা শুরু করলেন, 2002 সালে কোনো এক মাসের শেষের দিকে, কোন মাস হবে হঠাৎ শুনি কেউ একজন ফাঁসি দিয়ে মারা গেছে ওই বিল্ডিং এ। তার পোস্টমর্টমের রিপোর্ট অদ্ভুত একটা বিষয় সামনে আসলো। লাশের দেহের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ যেমন কলিজা, ফুসফুস কিছু নেই। তারপরের মাসে আবারও শুনি একই কথা, এক কম্বোডিয়ান ফ্যামিলি, এক মেয়ে সদস্য ছাদের ওপর থেকে পড়ে মারা গেছে। এমন পরপর 4 জন মারা গেল ওই বাড়িটায়। ফাঁসি বা ছাদের ওপর থেকে পড়ে আত্মহত্যা করা হলেও সবারই পোস্টমর্টম রিপোর্টে একই বিষয় উঠে এসেছে যে তাদের দেহের ভেতরের কিছু অর্গান মিসিং। অত্র এলাকায় হেড়িক পড়ে গেল।
রুমা বুনু দিরি বা সুইসাইড বিল্ডিং নামে। বিল্ডিং এ যারা থাকতো তারা সবসময় আতঙ্কের ভেতরে থাকতো, এবার জানি কে মারা যাবে এটা ভেবে। কিছুদিন পরেই একজন মারা গেল, সেও গলায় ফাঁসি দিয়েছিল। তখন এলাকাবাসী বাড়িটিকে অভিশপ্ত বাড়ি বলে গণ্য করত। কেউ বলতো এই বাড়িটা হওয়ার আগে এখানে জিনেরা থাকতো, আবার কেউ কেউ বলতো এই বাড়িটিকে সহ মানুষগুলোকে ইলমু হিতাম বা কালো জাদু করা হয়েছে। একটা সময় বিষয়টা পুলিশের নজরে আসলো এবং তারা তদন্ত শুরু করে দিল কেন এই বাড়িটিতে এমনটা হচ্ছে। যে পুলিশগুলো এখানে আসতো তদন্ত করতে, তারা একটা সময় আসা বন্ধ করে দিল। জানে না কেউ পুলিশ কেন আসছে না। মাসের নির্দিষ্ট কিছু দিন কেউ ঘুমাতো না, কারণ যতগুলো সুইসাইড হতো এই দিনগুলোর মাঝেই হতো। প্রতি মাসের 14 থেকে 22 তারিখের মাঝে সুইসাইড হতো। আর এই সময়টা করিডোর দিয়ে লাফালাফি, কান্না, হাঁটাহাঁটি, গোঙানি বিভিন্ন শব্দ পেত এবং আশেপাশের মানুষগুলো সেগুলো শুনতে পেত। যারা ওখানে থাকতো তাদের দিনগুলো অনেক ভয়ে কষ্টে কাটতো আর সবাই অসুস্থ হয়ে যেত। একটা সময় বিল্ডিং ছেড়ে সবাই চলে গেল। বিল্ডিং কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলো কেন এমনটা হয়। তারা একজন হুজুরকে আনলেন, তিনি আবার ছিলেন ইন্দোনেশিয়ান মালাও। হুজুর আসার পর বিল্ডিং এর সবকিছু ঘুরে ঘুরে দেখলেন এবং বিভিন্ন জায়গায় কাগজে লিখে টাঙিয়ে রাখলেন আর সবাইকে বললেন আজ আমাকে এখানে থাকার ব্যবস্থা করুন। কিন্তু হুজুরের কথায় কেউ সম্মতি দিল না। হুজুর বললেন আপনারা আমাকে থাকতে না দিলে আমি বিষয়টা বুঝতে পারবো না, আর আমাকে নিয়ে ভাববেন না, আমার কিছু হবে না, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। কর্তৃপক্ষ হুজুরের জন্য খাবার পানি সহ দ্বিতীয় তলায় একটি রুম ঠিক করে দিলেন। এবার ঘটনাটি সবাই হুজুরের মুখে শুনেছেন। হুজুর বলছেন আমি আমার জন্য যে রুমটা কর্তৃপক্ষ থাকতে দিয়েছেন ওখানে অবস্থান করছিলাম এবং আমার মতো করে আমল করছিলাম। একটা সময় ঈশার আজান দিল আর আমি নামাজ পড়ার জন্য বাথরুমে অজু করতে গেছি। হঠাৎ আমার চোখ গেল বাথরুমের ছোট জানালায়, আর আমি তখন দেখতে পাই রক্তের রঙের মতন আগুন জল করছে দুটো চোখ। সে আমার দিকে তাকিয়ে রইল আর আমি তার দিকে একটি সূরার আয়াত পড়লাম আর হান্তুটি লাফ দিয়ে ভ্যানিশ হয়ে গেল। বুঝতে পারলাম অনেক শক্তিশালী হান্তুর সাথে আমাকে লড়াই করতে হবে। অজু শেষে নামাজ পড়ে আমার মতো করে আমল আবার শুরু করে দিলাম। একটা সময় আমার আশেপাশে অনেক মানুষের অস্তিত্ব বুঝতে পারছি। হঠাৎ এক কড়কড় আওয়াজে বলল চোখ খুলবি না। আমি সাহসী হলেও আমার শরীরটা তার কণ্ঠ শুনে ঝাঁকি দিয়ে উঠল। আগে অনেক জিন ছাড়িয়েছি, অনেক বাড়িতে সমস্যা দূর করেছি, কিন্তু এমন ভয়াবহ কণ্ঠস্বর শুনিনি। আমি বললাম তুই কোথা থেকে এসেছিস আর এইবার মানুষের সাথে এমন আচরণ করছিস কেন? তখন অনেক মানুষের গুনগুন কথা বলার আওয়াজ শুনতে পারছি। তাদের মধ্যে একজন বলছে একে মারলে তো আমাদের মাঝে ভাগ করেও সবার ভাগে পৌঁছাবে না। আমি তখন ধমক দিয়ে উঠলাম এবং রুমের ভেতরে সবাইকে বন্ধ করে ফেললাম। তারপর তারা আমাকে বিভিন্ন কায়দায় ভয় দেখাতে লাগলো। এরপর আমি তাদেরকে দুর্বল করে জিজ্ঞাসাবাদ শুরু করলাম তোরা কতজন আছিস সেখানে? হান্তু বলল আমরা 11 জন আছি। তোরা কেন এই বাড়িতে এইসব কর্মকাণ্ড চালাচ্ছিস আর এই মানুষগুলোকে কেন মারলি? তারা কি করেছিল তোদের? তখন সেই কর্কশ কণ্ঠের জিনটি বলল আমরা হোয়াং এর সাথে থাকতাম। হোয়াং ইলমু হিতাম কালো জাদু চর্চা করত। আমি ওর সাথে 15 বছর ধরে আছি। আমার পুজো করত আর আমাকে ভোগ দিত। আমি তার বিনিময়ে যেটা করতে চাইতো তাকে সেটাতেই সফল করেছি। কিন্তু এই মালয়েশিয়া আসার পর ও আমাকে ভুলেই গেছে। আমার পূজাও করে না, আমাকে ভোগও দেয় না, আমাকে 2 মাস ধরে ডাকে না। একটা সময় আমি নিজেই চলে আসি ওর কাছে। হোয়াং আমাকে বলে তুমি আর আমার কাছে আসবে না, আমি আর এইসব কাজ করব না। আর এখানে কেউ তেমন আমাকে চেনে না যে তারা আমার কাছে সাহায্যের জন্য আসবে। আমি হোয়াং এর কথা শুনে ক্ষিপ্ত হয়ে যাই। আমি ওকে বলি তুই আমাকে দিয়ে কোনো কাজ করাবি না ঠিক আছে, কিন্তু প্রতি মাসে আমাকে তোর ভোগ দিয়ে যাওয়া লাগবে, না হলে আমি তোর স্ত্রী তোর সবাইকে মেরে ফেলবো। হোয়াং এর ক্ষমতা ছিলাম শুধু আমি। ও তো উল্টাপাল্টা মনে মনে ফিসফিস করত আর মানুষকে বোকা বানাতো যে ও সব পারে, কিন্তু ও আমাকে পুজো করত আর ভোগ ম্যানেজ করে দিত আর আমি ওর সব কাজ করে দিতাম। এই কারণে ও আমাকে কখনো আটকাতে পারত না। আমার ভয়ে এই বিল্ডিং এর এক সদস্যের সাথে দেখা করত এবং আমার দেওয়া একটা তেল লাগিয়ে দিত। এতে করে আমি সেই মানুষকে আমার বশে আনতে পারতাম। এইভাবে প্রতি মাসে 1 জন করে আমার ভোগে পরিণত করতাম। হুজুর বললেন হোয়াং এখন কোথায়? হোয়াংকে আমরা গত রাতে মেরে ফেলেছি আর ওর লাশ
অমুক জায়গায় জঙ্গলে ফেলে রেখেছি। হুজুর বললেন, তোর সাথে বাকি 10 জন কারা? এরা এখানে এই বিল্ডিং এর পাশেই থাকে। ওরা আমার মতো শক্তিশালী জিন না, ওরা আমার গোলামি করে, আমি যেটা বলি সেটা করে, আর আমি এর বিনিময়ে আমার খাদ্য সংগ্রহ করি। হুজুর তারপর তার রিচুয়াল বাড়াতে শুরু করলো এবং বলল, তোরা এখান থেকে চলে যাবি, কিন্তু তারা রাজি না। সেই কর্কশ কণ্ঠের জিন হুজুরকে নানানভাবে শাসাতে লাগলেন এবং রিচুয়াল বন্ধ করতে বললেন, কিন্তু হুজুর তার মতো করে তিনি চালিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে জিনগুলোকে বশে আনেন এবং তাড়াতে সক্ষম হন। হুজুর ফজরের নামাজ পড়ে আসলেন, বিল্ডিং কর্তৃপক্ষের কাছে কল দিলেন। তারা আসার পর বলল, হুজুর রাতে আমরা সবাই কিছুটা দূরে অবস্থান করছিলাম, তখন ভেতর থেকে এমন ভয়ানক আওয়াজ আসছিল, ভয়ে আমরা যে যার মতন দৌড় দিয়েছি। হুজুর বললেন, এখন থেকে আর কোনো সমস্যা হবে না, ওরা চলে গেছে, আর আমাদের একটা কাজ বাকি আছে। অমুক জায়গায় ওই জঙ্গলে যেতে হবে হোয়াংকে খুঁজতে। তারা জঙ্গলের কাছে যাওয়ার পরে হোয়াংয়ের লাশটা জঙ্গলে যাওয়ার রাস্তার উপরে পেলেন। পুলিশকে খবর দেওয়া হলো। বিল্ডিং কর্তৃপক্ষ জানতে পারলেন পোস্টমর্টম রিপোর্টে বাকি লাশগুলোর মতো হোয়াংয়ের দেহের ভেতরে কিছু নেই। তারপর অত্র এলাকায় জানাজানি হয়ে গেল বিষয়টা। ঘটনা এখানেই শেষ না, এরপরও অনেক কিছু ঘটেছে এই বাড়িটায়। পুলিশ একটা সময় বাড়িটা সিল করে দেয়। তারাও বিশ্বাস করত বাড়িতে মানুষ থাকলে তাদের ক্ষতি হতে পারে। আপনারা সবাই জানেন মালয়েশিয়া মুসলিম দেশ, তারা বিশ্বাস করে জিনকে, আর এটাও সত্যি যে তাদের দেশে জিন অনেক বেশি। জানি না সিল করার পেছনে এটাই মেইন কারণ ছিল কিনা, কিন্তু হাসিব ভাই এটাই বলেছিল। 2 বছর পর বিল্ডিংটি একটি চাইনিজ কোম্পানি নতুন ভাবে সংস্করণ করে। তারপর এখানে আবার মানুষকে ভাড়া দেওয়া হয়। বিল্ডিং এ ফার্স্টের দিকে ভাড়া হতো না, এক পর্যায়ে 13টা ফ্যামিলি থাকা শুরু করলো বিল্ডিংটিতে। কিছুদিন পর আবার চলে যায়, নতুন মানুষ আসে, এইভাবেই চলতে লাগলো। চাইনিজ কোম্পানিটি বিষয়টি জানার চেষ্টা করেন কেন তারা চলে যায়। পরে যতদূর শোনা যায়, বিল্ডিংটায় যারাই থাকে তাদের প্রত্যেকের সাথে অদ্ভুত ঘটনা ঘটে, আর মাসের বেশি অংশ তারা সবাই অসুস্থ থাকে। সেখানে একটা ইন্ডিয়ান মেয়ে ছিল, তার নাম হাসিব ভাই জানে না। ঘটনা বলার সুবিধার্থে তার নাম দীপা ধরে নিলাম। দীপা কাজ ছুটি হলে ফিরতে 10টা বেজে যেত। দীপা আর দীপার স্বামী একসাথে থাকতেন, কিন্তু তাদের কাজের স্থান আলাদা ছিল। দীপা একদিন কাজের অনেক প্রেসার থাকায় সেই দিন কাজ করে ফিরতে 11টার বেশি বেজে যায়। তার রুম ছিল 3 তলায়। সে তার গাড়িকে পার্ক করার পর যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবে, তখন দীপা লক্ষ্য করেন সিঁড়ি থেকে যেন আছে। পুরো সিঁড়ি ব্লক করে রেখেছে, আর তার চোখ দুটো আগুনের মতো। দীপা ভয় পেয়ে যায় এবং সেই অবয়বটা মুহূর্তের মধ্যে দীপার সামনে চলে আসে। দীপা তখনই জ্ঞান হারিয়ে ফেলে। অবয়বটার মুখের বর্ণনা এমন, মুখটা মনে হয় চুপসে আছে চোয়ালের সাথে, আর চোখের কোটরে আগুন জ্বলছে। তার চোখ দিয়ে আগুনের শিখা বের হচ্ছে। দীপার জ্ঞান ফিরে আসে, মানুষের একটানা মন্ত্র পড়ার মতো করে কথা শুনে। দীপা অনেক ভয় পেয়ে যায়, আর তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। দীপা বলে, আমি তখন পাথর হয়ে গিয়েছিলাম, শুধু আমার চোখের পাতা ওঠানামা করছিল, তাছাড়া আমার শরীরের কোনো অঙ্গ কাজ করছিল না। দীপা খেয়াল করলেন তার আলমারির সোজাসুজি ঘরের মাঝে একজন লোক বসে আছে, কয়েকটি মানুষের মাথার খুলি নিয়ে, এবং সে যেন কি একটা পড়ছে। লোকটি মালয়েশিয়ান ভাষায় দীপাকে কিছু অখ্যাত ভাষায় গালি দিল। দীপা ভয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগলো। তারপর সেই লোকটি উঠে দীপাকে একটি কালো রঙের পানি দিয়ে সারা শরীর ভিজিয়ে দিল আর বলল, আজ তোকে নিয়ে যাব। দীপা এটা শুনেই অজ্ঞান হয়ে যায়। এদিকে দীপার স্বামী অনেকক্ষণ যাবৎ ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করেন। বিল্ডিং এর সব মানুষ উঠে আসছিলেন তার স্বামীর চিৎকার শুনে। একটা সময় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার পরে দীপাকে উদ্ধার করেন আর হসপিটালে নিয়ে যান। তারপর তার সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে জানান। ওই বিল্ডিং এর প্রত্যেক মানুষ শোনার পরে তারাও স্বীকার করেন তাদের সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে এবং অসুস্থ হয়ে যায়। কিছুদিন পরে বিল্ডিং ছেড়ে সবাই চলে যায়। তারপর বিল্ডিংটি আবার পরিত্যক্ত করে দেওয়া হয়। সবাই এখনো বিশ্বাস করেন ওই বাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে তার উপর হান্তুর নজর পড়ে যায়, আর অসুস্থ হয়ে যায় সবাই। ভেতরে সুইসাইড করার ইচ্ছে জেগে ওঠে। বিল্ডিংটি আসলেই অনেক ভয়ানক লাগে। আমার কাছে ছবি আছে, গ্রুপেও পোস্ট করেছি ছবিগুলো। রাসেল ভাই, ছোট একটা ঘটনা বলি। 29 মে আমি ওই বাড়িটি দেখি এবং কিছু ছবি তুলি আর হাসিব ভাইয়ের কাছে ঘটনা শুনি। ওই দিন আমি 11টা পর্যন্ত ওই বাড়িটাতেই থাকি। বাড়িটার সামনে খুব সুন্দর একটা বাগান এবং অনেকগুলো বসার জায়গা বানানো আছে। আমি ওখানে অবস্থান করছিলাম, আমার এক নেপালি ফ্রেন্ডের সাথে গল্প করছি। ওই সময়টায়
যায়। তারপর রুমে যেয়ে শুয়ে পড়ি সূরা কালাম পড়ে। সকালে উঠে ডিউটিতে গেলাম। ডিউটি শেষে রুমে আসার পর ভয়ানক এক কথা শুনলাম। আমার সাথে থাকা আমার দূর সম্পর্কের মামা থাকতেন। সে আমাকে বলল, মামা গতকাল রাতে আমি একটু ভয় পেয়েছি। আমি বললাম, মামা কি হয়েছে আপনার? মামা বললেন, গতকাল রাতে আমি যখন 9:45 দিকে রুমে আসি, দেখি তুমি আঁটো হয়ে শুয়ে আছো তোমার বেডে। পরে আমি যখন তোমার বেডে শুয়ে পড়ি, তখন একটা মেসেজ তোমাকে পড়ে নিব বলে ডাক দিচ্ছি, তাকিয়ে দেখি তুমি নেই। আর রুম থেকে বের হলে তো দরজা আওয়াজ হবে। হঠাৎ মনে পড়ল তোমাকে আমি নিচে দেখে এসেছি। আমি বললাম, মামা আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? এই নিয়ে মামার সাথে অনেক তর্কাতর্কি হয়েছে, কিন্তু মামা শিওর দেখেছেন এবং তার কথা আমার বিশ্বাস করতে হলো। আমি জানি না এটা কি ওই বাড়িটি দেখার ফলে হয়েছে কিনা। আমি যেখানে আছি এখনো সমস্যা আছে, কারণ আমার বাড়ির পিছনে যত দূর চোখ যায় শুধুই জঙ্গল। আমি জানি না এই ঘটনার সত্যতা সম্পর্কে। হাসিব ভাই বলেন আমাকে এ সবই সত্যি। আমি চাইলে আরো কয়েকজনকে জিজ্ঞাসা করতে পারি। আর এই ঘটনায় এই এলাকার অনেকের কাছে জানা পরিচিত। নতুন বাসিন্দা যারা, তারা প্রায় সবাই জানেন এই বাড়িটি সম্পর্কে। আর এই ঘটনা সম্পর্কে আর কাউকে জিজ্ঞেস করার মতো সময় ছিল না। আমার 2টা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ঘটনাটি পুরো শোনার জন্য। ঘটনাটি সংগ্রহ করতে একটু সময় লেগেছে, কারণ সপ্তাহে আমার একদিন ছুটি। 2 রবিবার আমাকে হাসিব ভাইয়ের সাথে দেখা করতে হয়েছে ঘটনাটি শোনার জন্য। হাসিব ভাই অনেক ভালো মানুষ মনে হলো আমার, আর আমি তাকে বিশ্বাস করি। ঘটনার মাঝে এক্সট্রা কিছু অ্যাড করিনি, যেমনটি শুনেছি তেমন ভাবেই বর্ণনা করলাম। ঘটনাটি মালয়েশিয়ান ভাষায় আমি শুনেছি। আমি জানি লেখা আমাদের জেলেদের মাছও ওরা নিয়ে যাবে। রাত আনুমানিক 3টা, ডিপোতেই শুয়ে আছি। হঠাৎ কে যেন আমাকে নাম ধরে ডাকলো। আমি স্পষ্ট শুনতে পেলাম, মনে হলো সুকুমারের গলা। আমি ডাকের উত্তর দিলাম, তোরা নৌকা খুলতে থাক, আমি আসছি। আমি জেলেদের জন্য পান, সুপারি, বিড়ি, ম্যাচ আর দাড়িপাল্লা ও ঝুড়ি নিয়ে নৌকায় আসলাম। ডিপোগুলো নদীর পাড়ে হয় আর ডিপোর খুঁড়িতে নৌকা বাঁধা থাকে, কিন্তু ওখানে সুকুমারদের নৌকা দেখতে পেলাম না। আমি কিছুটা অবাক হলাম, মাত্রই তো আমাকে ডাকলো। যাই হোক, ভাবলাম আমার দেরি হয়েছে, তাই মনে হয় আগে আগে যাচ্ছে। যদিও আমি মোটেই দেরি করিনি। বিসমিল্লাহ বলে নৌকা ছাড়লাম। ওরা 2জন নৌকা বাইছে আর আমি একা। স্বভাবতই আমার পেছনে থাকার কথা, আমি সেটা মনে করে নৌকা বাইছি। বড় নদী রেখে একটা ছোট খালে এসে পড়লাম। এই খালটা বেশ দূরের এবং আঁকাবাঁকা, কয়েকটা ছোট শাখাও আছে। নিয়মিত যাতায়াত না করলে যে কেউ পথ ভুল করে। হালকা বৃষ্টি হচ্ছে। খালের এপারে গাছের ডালপালা ও ওপারের গাছপালা সাথে মিশে আছে। ঘুটঘুটে অন্ধকার। তবে আমার নৌকার ছোঁয়ের মধ্যে একটা বড় ল্যাম্প আছে, যেটা টিনের কৌটায় সলতে দিয়ে বানানো এবং কেরোসিনের দ্বারা চলে। আমি যেহেতু সুন্দরবনে আগে মাছ ধরতাম, তাই অতটা ভয় নেই। স্বভাবতই আমি সাহসী, কিন্তু আজকে খালের ভেতর ঢোকার সাথে সাথেই যেন আমার হৃদয়ের মধ্যে কেমন একটা অস্থিরতা। এমনিতে আমি অসুস্থ, তার উপর বৃষ্টি, আর এই ভয়ঙ্কর জঙ্গলের পথে আমি একা। আমি ভাবছি ওরা আমার থেকে খুব দূরে না, কারণ খালে অল্প দূরত্বে নৌকা চালিয়ে গেলে পানিতে এক ধরনের সাদা দাগ পড়ে, যা অন্ধকারে বোঝা যায়। তো আমি সেই সাহসে নৌকা বাইছি। এবার আমার যেন ভয় করছে খুব। মনে হলো আমার আশেপাশে কেউ আছে, যে আমার সাথে ওপর দিয়ে গাছ দিয়ে চলছে এবং মাঝে মাঝে তার গরম নিঃশ্বাস আমার ওপর পড়ছে। আমার সমস্ত শরীর যেন হিম হয়ে আসছে। আমি তো মাত্রই খালের ভেতর ঢুকলাম, এখনো অনেক পথ, কিন্তু মনটাকে আজ আর ভয়মুক্ত করতে পারছি না। একবার মনে হলো আমি সুকুমারের নাম ধরে ডাকি, কিন্তু আবার নিজেকে প্রবোধ দিলাম যে ওরা আমার সামনে এই বিশ্বাস নিয়ে আজকে যেতে হবে। যদি ডাকের উত্তর না আসে তাহলে? এই যখন ভাবছি, ঠিক তখনই আমার পেছনে একটা গাছের ডাল বিকট শব্দে ভেঙে পড়ল। আমি আর আমার মধ্যে নেই। পেছনে তাকাইনি আমি, শুধু দোয়া পড়ছি আর নৌকা বাইছি সকল শক্তি দিয়ে। কতদূর আসলাম, কতদূর বাকি ছিল কিছুই জানি না। এমনিতেই আমার জানটা আমার মধ্যে নেই। এর ভেতরে হঠাৎ হঠাৎ জঙ্গলের মধ্য থেকে কেন যেন বাচ্চা বা মহিলার ভয়ার্ত গোঙানি বা আর্তনাদের মতো শোনা যাচ্ছে, তবে বেশি দূরে মনে হচ্ছে না। এরকম তো আগে কখনো শুনিনি বা হয়নি। আমি তখন আর নৌকা বাইতে পারছি না। বৃষ্টি আর জ্বরের শীতের মধ্যেও আমি স্পষ্ট ঘামছি। আমার আজকেই জীবনের শেষ দিন, তাই জোরে জোরে কালেমা পড়ছিলাম, আস্তাগফিরুল্লাহ পড়ছিলাম, কিন্তু শব্দ করে পড়ায় প্রতিধ্বনিত হচ্ছিল চারিদিকে। এতে আমার ভয় আরো বাড়তে থাকে। হঠাৎ সামনে থেকে একটা বাতাস এসে
আমার আলোটা নিভিয়ে দেয়। আমি চোখে আর কিছু দেখতে পাচ্ছিলাম না। দ্রুত ছোঁয়ের মধ্যে গিয়ে ম্যাচটা নিয়ে ল্যাম্পটা জ্বালালাম, আবার বাইতে থাকলাম আর আল্লাহ আল্লাহ বলে জিকির করতে থাকলাম। কিছুক্ষণ পর অনেক দূর থেকে একবার বাঘের হুঙ্কার শুনলাম। কি ভয়ানক মাটি ফাটা ডাক! আমার বুক শুকিয়ে যাচ্ছে। 30 সেকেন্ড পর আবারও ডাকলো। এবার মনে হলো খুব কাছে। তৃতীয়বার যখন ডাকলো তখন মনে হলো একেবারে খাল পাড়ে, আমার নৌকার 100 হাত সামনে। আমার আর সামনে যাওয়ার সাহস নেই, তবে পেছনে যাবারও কোনো সুযোগ নেই, কারণ উজান ঠেলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমি কিছুক্ষণের জন্য যেন নরকের মধ্যে আছি এরকম মনে হচ্ছিল। টিপ টিপ বৃষ্টির মধ্যে এতটা অসহ্য গরম, তার সাথে মাঝে মাঝে বনের মধ্যে পানিতে গাছের আজব সব শব্দ। আবার নিভে গেল আলো। আমি আর ধরাতে পারলাম না। খুব বাতাস হচ্ছিল, তাই আলো জ্বলছিল না, কিন্তু অন্ধকারে তো আমি সবার জন্য খাদ্যে পরিণত হব। 7-5 না ভেবে জেলেদের বিড়ি ধরালাম। জীবনে প্রথম বিড়ি মুখে নিলাম। না, ধূমপানের জন্য নয়, জীবন বাঁচাতে একটু আলো জ্বালিয়ে রাখার তাগিদে। এভাবে একসময় মরতে মরতে নিজেই সাহস নিলাম, যাই হয়ে যাক হোক, আমার আশেপাশে কেউ নেই, আমাকে আমার জন্য লড়তে হবে। সাহস নিয়ে সব উপেক্ষা করে নৌকা চালাতে থাকলাম। এতক্ষণে চলে আসার কথা ছোট খাল থেকে বের হয়ে আরেকটা বড় নদী। তখন ভয়টা কিছুটা কম, কারণ সেখানে মাঝে মাঝে নৌকা দেখা যায়। সেই রাত, সেই খাল আর শেষ হতে চায় না। একটা সময় দূর থেকে বড় নদীর দেখা পেলাম, তবে ওটুকু যেন যেতে আমি পারছি না। মনে হলো যেন আমাকে কেউ তুলে নিল, পেছন থেকে কিছুতে টেনে নিল। মহান আল্লাহর রহমতে একসময় আমি নদীতে আসলাম। এবার আর ভয় নেই, তবে গায়ে শক্তি পাচ্ছি না। আর এতক্ষণে কতক্ষণ হয়েছে জানি না। দেখি ভোরের আলো। আমি এবারের মতো বেঁচে গেলাম, কিন্তু তারপর যা হলো সেটার জন্য আমি জীবনে আর জঙ্গলে যাইনি। ভোরের আলো পেরিয়ে মোটামুটি ফর্সা হয়ে গেছে চারিদিক। বহুদূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। 2টা জেলে নৌকা দেখতে পেলাম, একজন মুরব্বী সাদা দাড়ি আর 2টা ছেলে। মুরব্বী পরিষ্কার, কিন্তু ছেলে 2টো কালো। মুরব্বী এক নৌকায় পা পানিতে ঝুলিয়ে বসে তসবিহ গুনছে, আর ছেলেটা রান্না করছে। মুরব্বী আমাকে ইশারায় ডাকলেন, আমিও গেলাম, কারণ আমার পানির পিপাসা ছিল। আর এতক্ষণ পর মানুষ দেখলাম। আমি নৌকার পাশে নৌকা রাখতেই মুরব্বী বলল, আব্বা, তুমি তো মেলা ভয় পেয়েছ। আমি অবাক হইনি। মুরব্বীকে দেখে আধ্যাত্মিক মনে হয়নি, এজন্য উনি আমার হাত ধরে কি যেন পড়ে অনেকক্ষণ পর একটা ফু দিলেন। আমার শরীর থেকে কি যেন বের হয়ে গেল। আমি একদম ফ্রেশ হয়ে গেলাম। অবাক ব্যাপার, আমার গায়ে জ্বরও না। আমি পানি খেয়ে মুরব্বীকে ভেঙে বললাম সব। উনি বললেন, তোর মায়ের দুধে জোর অনেক বেশি, তাই তুই বেঁচে গেছিস। তুই যা, তোর জেলেদের থেকে মাছ নিয়ে আয়, আর যাওয়ার সময় আমার মাছগুলো দিয়ে যাস। আমি চলে আসলাম। এসে দেখি আমার জেলেদের মাছ সুকুমার মেপে নিচ্ছে। আমাকে দেখে ওরা সবাই ভূত দেখার মতো চমকে উঠল। ওরা ভেবেছিল আমি একা একা আসতে পারবো না, তাই আমার জেলেদের বলেছে ও আজকে আসবে না, মাছ আমাদের দিতে বলেছে। আমাকে দেখে ওরা লজ্জা পেল। সব শুনে আমার জেলেরা এক প্রকার ওদের মারতে উপক্রম হলো। এমনকি ওদের জেলেরাও ওদের ওপর রেগে গেলেন। যাই হোক, আমি মাছ নিয়ে মুরব্বীর ওখানে আসলাম। মুরব্বী সকালে আমাকে খেতে বলল। আমিও মাছের তরকারি দিয়ে খেলাম। কি স্বাদ! কিন্তু অবাক ব্যাপার হলো, ওনার ছেলে 2টা এতক্ষণে একটা কথাও বলেনি, চুপচাপ। বোবা বললেও ভুল হবে না। তারপর মুরব্বী মাছগুলো মেপে নিয়ে আমার ডিপোর ঠিকানা বলে দিলে আমি বিদায় নিলাম, এবং আসার সময় সেই পথ দিয়ে আসছিলাম। আর রাতের স্মৃতি রোমন্থন করতে করতে শিউরে উঠছিলাম। ডিপোতে এসে সব শুনে মহাজন আমাকে 1 সপ্তাহের ছুটি দিলেন বিশ্রামের জন্য। আর এমনিতেই আমি আজকে ডাবল মাছ এনেছি। আমাদের জেলেরা যে পরিমাণ মাছ পেয়েছে, মুরব্বী একাই অতটা পেয়েছে। 6 দিন পর ডিপোতে গেলাম। যাওয়ার পর মহাজন আমাকে বলল, চাচা, তোর জন্য একটা চিঠি, একটা লুঙ্গি আর মাছের সব টাকা রেখে গেছে। আমি চিঠি পড়ে অবাক হয়ে গেলাম। উনি আমাকে একটা লুঙ্গি দিয়েছেন, সাথে 6000 টাকা মাছের টাকা দিয়ে গেছেন, আর লিখেছেন, এই টাকা দিয়ে কিছু একটা করো, আর জঙ্গলে যেও না, এরপর হয়তো ফিরবে না তুমি। আর আমার বাড়িতে এসো, পেঁচানো হাতে লেখা, সাথে বাড়ির ঠিকানা, খুলনার রূপসা থানার একটা জায়গার ঠিকানা দেওয়া আছে, সাথে মুরব্বীর নাম। আমি সবকিছু যত্ন করে নিয়ে এলাম। সেখান থেকে 15-16 দিন পর মুরব্বীর দেওয়ার ঠিকানায় যাই। কিছু মিষ্টি নিয়ে আমি ঠিক বিকেলের দিকে ওনার বাসায় যাই। ডাকাডাকির পর একজন মহিলা গেট খুললেন।
দেখেই মনে হলো সম্ভ্রান্ত ও ইসলামিক ফ্যামিলি। আমি কার কাছে এসেছে জানতে চাইলে আমি মুরব্বীর নাম বললাম। উনি কিছুটা অবাক হলেন এবং আমাকে ভেতরে আসতে বললেন। আমিও গেলাম। বললেন, কি জন্য এসেছো বাবা, বলো। আমি সব বিস্তারিত বলার পর উনি হু হু করে কেঁদে উঠলেন। আমি বুঝতে পারছিলাম না। পরে উনি উঠে গিয়ে একটা ছবির অ্যালবাম নিয়ে এসে বললেন, দেখো তো বাবা, ওনার সাথে দেখা হয়েছিল কিনা। আমি বললাম, হ্যাঁ। তারপর যা শুনলাম তার জন্য লিসেনারদের মতো আমিও প্রস্তুত ছিলাম না। এই চাচা হজ করে এসেছিলেন, একজন হাজি। ওনার 2টা ছেলে ছিল। তাদের নিয়ে প্রায় জঙ্গলে শখের বসে বড়শি বাইতে যেতেন। ছেলেরাও আর যেতে চেত না। যেবার হজ করে আসতেন সেইবারের কথা তিনি কথা দিলেন যে এইবারই শেষ, আর তিনি যাবেন না। কিন্তু ওই শেষ যাওয়া ছিল, আর ফিরে আসেননি। প্রায় 21 বছর হয়ে গেছে। ওনার স্ত্রীও মারা গেছেন, স্বামী ও 2 ছেলের শোকে। যিনি বর্ণনা করছিলেন উনি মুরব্বীর ছোট মেয়ে, আর 2টা মেয়ে আছে ওনার বড়। লোকমুখে শুনেছেন তাদের বাঘে খেয়ে ফেলেছিল, কিন্তু লাশ পায়নি। আর ওনাদের দেখে ওনার ঠিকানায় আসা আমি প্রথম ব্যক্তি না। সুন্দরবনের নানা প্রান্ত থেকে আগেও 8 থেকে 10 জন এভাবে এসেছেন। কথাগুলো শুনে আমি মিষ্টিটা দেখে খুব আস্তে আস্তে পা ফেলে বাড়িটা থেকে বের হয়ে চলে এলাম। এরপর থেকে আমি জীবনে জঙ্গলে যাইনি। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। যদি কেউ প্রমাণ করতে চান তাদের জন্য রাসেল ভাইকে ঠিকানা ও নাম দিলাম। এরকম আরও 2 জন আমার জানা আছে যারা ওই মুরব্বীকে দেখেছে। দয়া করে প্রয়োজন না হলে নিচের তথ্য প্রকাশ করবেন না, এই বলে তিনি তার ঠিকানা শেয়ার করেছেন। ঘটনার সাক্ষীকে সেটা তিনি জানিয়েছেন এবং তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা চমৎকার স্টোরি, খুব ছোট কিন্তু খুবই চমৎকার। অ্যান্ড আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমি এখানে বাঘ খেতে এসেছে, মানে এখানে সেও কিন্তু বাঘের হুঙ্কার শুনেছে। এখন এই বাঘটা কি স্বাভাবিক কোনো বাঘ নাকি অস্বাভাবিক কিছু, এই বিচারের ভার আপনাদের উপরে। এবং এই যে ভয়ে হঠাৎ করে পরিবেশ বদলে গেল, একজন অচেনা মানুষের সাথে দেখা হলো এবং খুঁজতে গিয়ে দেখা গেল তিনি মৃত একজন, এগুলোর ব্যাখ্যা যদি জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আমি রাসেল আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমাদেরকে ইমেল পাঠানোর জন্য। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ইয়েস, শুনছেন ভূত.com। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি রাসেল ভালো আছি। আচ্ছা, দেখতে পাচ্ছি যে প্রভাত নোয়াখালী থেকে আমাদের লিখেছেন, মিম রাজশাহী থেকে আমাদের লিখেছেন, আমাদেরকে এছাড়াও লিখছেন যশোর থেকে শুনছি, শিহাব খান আমাদের সঙ্গে আছেন, আমার কমেন্ট পড়ে ফেললাম, লাবিব আলম, কুয়াশা মাহমুদ আমাদের সাথে আছেন, রোমান আমাদের সাথে আছেন, শাওন অর্ণব দেওয়ানগঞ্জ থেকে শুনছেন, প্রিন্স সাহিব আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, তাসিম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, হানিফ শিকদার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, শাওন অর্ণব, দীপা রহমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আমাদের সাথে আছেন, আরিফুর রহমান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এমডি আচ্ছা আর যে মুন্না আমাদের সাথে আছেন, নিচে কেমন আছেন, আমি সবসময় ভালোর দলে। আমার সাথে অনেকেই চাকমোহর থেকে লিখছেন, নাম আসলে ফেসবুক ইউজার হিসেবে এসছে, মির হৃদয় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, সালমান সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং যারা আছেন তাদেরকে বলি সামনে হ্যালোউইন, সুতরাং বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনাটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার, আপনারা কীভাবে পাঠাবেন। আর আমরা
সবসময় চাই আপনাদের সাথে মানে আমরা চাই যে আপনারা সবসময় আমাদের সাথে থাকুন। আর সেই কারণে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বেশি বেশি করে আপনাদের ঘটনা চাই যাতে সবসময় কন্টিনিউ করতে পারি। আর হ্যালোইনের মাস আমাদের ঘটনা পাঠিয়ে দিন, আমাদের ইমেল অ্যাড্রেস জানুন। অনেকে প্রতারণা করছেন, অনেকের সাথেই লিখছেন যে আমাকে ইনবক্সে ঘটনা পাঠান। এই সমস্ত প্রতারকদের এড়িয়ে চলবেন প্লিজ, কারণ ভূত.com russell.booth.com@gmail.com এটা হচ্ছে একমাত্র অ্যাড্রেস। আর আমাদের www.facebook.com/russell.shahin এইটা হচ্ছে আমাদের একমাত্র ফেসবুক পেজ। সো আপনারা এখানে আসুন এবং আপনারা এই সমস্ত মানে ঝামেলায় পড়তে যাবেন না, তাহলে আমার মনে হয় যে সবার জন্য, আমাদের প্রত্যেকের জন্যই ভালো। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন দেরি না করে শুনে আসি আমাদের দ্বিতীয় ঘটনা। কেমন লাগে জানাবেন আমাদেরকে। You never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Voot.com. The fear returns with Russell. Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম Voot.com with Russell. কখনো কি ভেবেছেন মৃত্যুর পরেও ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা? মৃত্যুই কি ব্ল্যাক ম্যাজিকের শেষ, নাকি কিছু ব্ল্যাক ম্যাজিকের শুরু কোনো একটা মৃত্যু থেকেই? চিন্তা করেছেন কখনো ব্ল্যাক ম্যাজিকের শিকার মানুষের চারপাশে থাকা মানুষগুলোর অসহায়ত্ব? চলুন আজ ঠিক এমন একটা ঘটনার সাক্ষী হই। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আমি তানভীর তুষার। আমার বাসা গাইবান্ধা। বর্তমানে আমি ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। ঘটনাটা আমি শুনেছি মাহিন ভাইয়ের কাছ থেকে। তিনি পেশায় ছিলেন একজন অ্যাম্বুলেন্স চালক।
ট্রাক ছুটে চলছে ঢাকা অভিমুখে। ওনারা টাঙ্গাইল মির্জাপুর পার হয়ে যাচ্ছেন। যারা এই রাস্তায় চলাচল করেন তারা জানেন এখানে দুই পাশে আবাদি জমি আর মাঝে হাইওয়ে, এবং হাইওয়ের দুই পাশে বড় বড় গাছ। সেদিনের হালকা চাঁদের আলো আর রাতের গাড়ির হেডলাইট মিলে এক আলো আধারী পরিবেশ করে তুলেছিল হাইওয়ের দুপাশের গাছের সারিতে। ওনার গাড়ি তখন 85 কিলোমিটার বেগে চলছিল। হঠাৎ ধপ করে একটা জোরে শব্দ করে গাড়ি কেঁপে উঠল। মনে হলো গাড়ির ওপরে কোনো ভারী কিছু একটা জোরে এসে পড়েছে এবং গাড়ির গতি হুট করে কমে গেল। অবাক ব্যাপার হচ্ছে, মিটারে 80-র ওপরে গতি দেখাচ্ছে, কিন্তু মনে হচ্ছে গাড়ির গতি 30-এর ওপরে হবে না। সব নীরবতা ভেঙে সবাই যেন চমকে উঠল এক মুহূর্তে। পেছন থেকে একজন বলে উঠল, ভাই কি হলো গাড়িতে, কি পড়লো ওপর থেকে? মাহিন ভাই বলল, মনে হয় শুকনো ডাল ভেঙে পড়েছে। মাহিন ভাইয়ের পাশে বসে থাকা ওনার সহযোগী বলল, মাহিন ভাই এটা ডাল মনে হলো না, শব্দ শুনে মনে হলো 20-30 কেজি ওজনের বালির বস্তার মতো কিছু পড়েছে। মাহিন ভাই গাড়িতে সিগন্যাল দিয়ে রাস্তার পাশে দাঁড় করালেন গাড়ি, কি হলো এটা দেখার জন্য। উনি আর ওনার সহযোগী গাড়ি থেকে নামলেন। নামার সময় মাহিন ভাই হাতে অ্যাম্বুলেন্সের মেঝে পরিষ্কার করার জন্য যে ঝাড়ু থাকে সেটা নিয়ে নামলেন। তিনি ঝাড়ু দিয়ে গাড়ির ওপরে এপাশ ওপাশ নাড়ালেন। ঠিক তখনই তার ঝাড়ুর সাথে প্রচন্ড জোরে একটা ভারী কিছুর ধাক্কা লাগলো। এরপরেই যেন সবকিছুই উধাও, আর কিছু নেই গাড়ির ওপরে। এমনকি একটু আগে গাড়ির ওপরে এত ভারী একটা কিছু পড়েছে যে তার চিহ্ন পর্যন্ত নেই। কারণ এত জোরে ডাল ভেঙে পড়লে ওপরে দাগ হয়ে যাওয়ার কথা, বা ডালটাই গেল কই। আর ঝাড়ুর সাথে যেটা ধাক্কা খেলো সেটাই বা কি তাহলে? ওনাদের দুজনের কাছে ব্যাপারটি ঠিক ভালো লাগলো না। অবাক হয়ে গাড়িতে বসে আবার গাড়ি চালাতে শুরু করলেন। পেছনে থাকা একজন বলে উঠলেন, ভাই কি পড়েছিল গাড়িতে? মাহিন ভাই বলল, নেমে তো কিছুই দেখতে পেলাম না, মনে হলো ওখানে কিছু নেই। আবার গাড়ির গতি এবং সবকিছু ঠিক, মনে হচ্ছে যেন একটু আগে ঠিক কিছুই ঘটেনি। স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে থাকেন মাহিন ভাই। প্রায় 10 মিনিট গাড়ি চালানোর পরে হঠাৎ তার সহযোগী আস্তে করে মাহিন ভাইকে বাম পাশের লুকিং গ্লাসে তাকাতে বলেন। মাহিন ভাই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে অবাক হয়ে যান। একটা বিশাল দেহি কালো কুকুর রাস্তার পাশের সেই গাছের সারির পাশ দিয়ে গাড়ির পেছনে এক টানা ছুটে চলেছে। পেছনের গাড়ির হেডলাইটের আলো আর অপর পাশ থেকে আসা হেডলাইটের আলোতে আবছা যতটুকু দেখা যাচ্ছে কুকুরটাকে, মাহিন ভাইয়ের মনে হলো এমন কোন কুকুরের অস্তিত্ব বাস্তব জগৎ থাকতে পারে না। বিশাল দেহ, চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে, যেন চোখের ভাষা বলে দিচ্ছে এই রাগের অন্য মাত্রা, যেন সামনে পেলে এক মুহূর্তে ছিঁড়ে ফেলবে তাদের। আসলে কুকুর তাদের ফলো করছে কিনা এটা দেখার জন্য মাহিন ভাই গাড়ির গতি কমিয়ে দেন। দেখেন কুকুরও তার দৌড়ের গতি কমিয়ে দিয়েছে। গাড়ির গতি বাড়িয়ে দেন, দেখেন কুকুরও গাড়ির সাথে দৌড়ে তার গতি বাড়িয়ে দিয়েছে। মাহিন ভাই আরো লক্ষ্য করেন কুকুরের গায়ে সরাসরি হেডলাইটের আলো পড়ছে না। মনে হয় কুকুরের দেহ ঘিরে তার চারপাশে একটা ঘন কালো অন্ধকার জমাট বেঁধে আছে। প্রায় 5 কিলোমিটার এভাবে আসার পর দেখেন কুকুরটা নেই, কিন্তু শুরু হয় আর এক অদ্ভুত সমস্যা। মনে হলো গাড়ির ওপরে কিছু একটা বারবার আঁচড় কেটে চলেছে। ভেতরে সবাই তখন ভয়ে অনেকটা জড়সড় অবস্থা। পেছনের একজন হাত দিয়ে গাড়ির ছাদের ভেতর থেকে 2 বার জোরে থাপ্পড় দেন। ওপরের আঁচড়ের শব্দ থেমে যায়। আবার কিছু পরেই সেই শব্দ শুরু হয়। মাহিন ভাই নিজেও প্রচন্ড ভয় পেয়ে যান। গাড়ি থেকে নামার সাহস পর্যন্ত তার নেই এখন। এত বছরের কর্মজীবনে এই প্রথম তার এত ভয় কাজ করছে। হঠাৎ একটু পরে শব্দ থেমে যায়। তারপরে শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। এবার লাশের কফিনের ভেতর থেকে আসতে থাকে সেই আঁচড়ের শব্দ। এবার যেন ভয় পেয়ে বসে সবার মাঝে প্রবল বেগে। তারা ভয়ে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে, যেন কি হচ্ছে এই বিষয়ে কথা বলার শক্তি বা সাহস কোনোটাই তাদের নেই। পেছন থেকে একজন মাহিন ভাইকে বলল, ভাই গাড়ি থামান, কফিনের ভেতরে শব্দ আরো বেশি হচ্ছে, এখানে থাকা যাচ্ছে না আর। মাহিন ভাই আবার রাস্তার পাশে গাড়ি থামালেন।
সবাই নেমে পড়লেন গাড়ি থেকে। হাইওয়ে দিয়ে গাড়ি সব ছুটে চলেছে তাদের আপন গতিতেই। পৃথিবী যেন ঠিক তার মতো স্বাভাবিক, কিন্তু পৃথিবীর মাঝে আজ এই ছোট্ট অ্যাম্বুলেন্সটাই এই 5 জন মানুষের কাছে আজ বড় অস্বাভাবিক। গাড়ি থেকে নামার পরেই শব্দটা থেমে যায়। লাশের সাথে থাকা 3 জন মাহিন ভাইকে বলেন, ভাই এভাবে তো লাশের সাথে যাওয়া যাবে না। তারা মাহিন ভাইকে বলেন গাড়ির পেছনে অস্বাভাবিক রকমের একটা কুকুর দৌড়ানোর কথা। মাহিন ভাইয়ের সহযোগী বললেন, আমরাও কুকুর দেখেছি, আপনারা ভয় পাবেন বলে বলি নাই। মাহিন ভাই বললেন, শব্দ যেহেতু থেমে গেছে, আমরা আবার রওনা দিই আস্তে আস্তে। সবার চোখে মুখে পানি দিয়ে আবার যাত্রা শুরু হলো। কিছু সময় আর কোনো সমস্যা নেই, স্বাভাবিকভাবেই সবকিছু চলছে। এরপরে যখন তারা যমুনা সেতুতে ওঠে, তখন আবার সেই শব্দটা শুরু হয়। এবার যেন শব্দটা হচ্ছে কেউ ভেতর থেকে কফিনের ঢাকনা খুলে ফেলতে যাচ্ছে। পেছন থেকে একজন জোর গলায় দোয়া পড়া শুরু করে দিয়েছে, কিন্তু কিছুতেই কিছু থামছে না। সবার মনে হচ্ছে আজ রাতে এই গাড়ির মাঝে কোনো এক প্রলয় আসতে চলেছে। ভয়ে ভয়ে একজন বলে উঠল, ভাই গাড়ি থামান। বলতে বলতেই একটা মাংস পচা গন্ধে ভরে উঠল সারা অ্যাম্বুলেন্স। গন্ধটা এত তীব্র যে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে সবার। মাহিন ভাই তখন একটা ঘোরের মাঝে ব্রিজ থেকে নেমে একটা বাজারের মতো জায়গায় এসে গাড়ি রাস্তার পাশে থামিয়ে দেন। তিনি শুধু বুঝতে পারেন কেউ তাকে টেনে বের করার চেষ্টা করছে গাড়ি থেকে। তিনি এক লাফে গাড়ি থেকে বের হয়ে মাটিতে শুয়ে পড়েন। ততক্ষণে বাজারে থাকা কিছু দোকানি আর ট্রাক ড্রাইভার তাদের দিকে ছুটে আসেন, তাদের দোকানে নিয়ে যায় আর পুরো ঘটনা শোনেন। এরপরে তারা বলেন, যেহেতু প্রায় ভোর হতে চলেছে, আপনারা এখানে অপেক্ষা করেন, ফজরের আজান দিলে এরপরে রওনা দেবেন। তারা দোকানে বসে সবাই একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। এর কিছু সময় পরে দূর থেকে একটা আজানের ক্ষীণ সুর ভেসে আসে। তারা অ্যাম্বুলেন্স চালাবেন না। তিনি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দেন ঠিকই, কিন্তু ঘটনাগুলো তাকে ছেড়ে দিল না। 5 দিন পর তিনি খেয়াল করেন তার ঘরের জানলার ওপাশে
কেউ দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় পর্দার পেছনে একটা ছায়া মূর্তির অস্তিত্ব দেখতে পান তিনি। মনে হচ্ছে একভাবে দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। পাশে ঘুমিয়ে থাকা তার স্ত্রীকে ডাক দেন, কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছেন না। এক প্রকার কৌতূহল নিয়েই তিনি জানালার কাছে যান। তখনও স্পষ্ট ছায়া মূর্তিটা ঠিক একইভাবে দাঁড়িয়ে। তিনি সাহস করে জানালার পর্দাটা সরাতেই তার চোখের সামনে থেকে যেন ছায়া মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। ভয়ে জানালা ছেড়ে এক লাফে সরে আসলেন তিনি। তার স্ত্রী তখন শব্দে ঘুম থেকে জেগে উঠে বললেন, কি হয়েছে? তিনি কিছু বলেন না, যদি পরিবারের লোকজন ভয় পায়। পরদিন থেকে তিনি জানালা বন্ধ করে দেন ঘুমানোর সময়। কিন্তু সমস্যা আরেকটা দেখা দেয় তখন। ছায়া মূর্তিটা তখন তিনি তার রুমের মাঝে দেখতে পান। মনে হয় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তিনি চিৎকার করে ওঠেন, সাথে সাথে সবাই চলে আসে। পাশে থেকে তার স্ত্রী উঠে বসে, কিন্তু রুমে কেউ কিছু দেখতে পান না। সব কিছু স্বাভাবিক। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। মাহিন ভাই দিন দিন অসুস্থ হতে থাকেন। এক পর্যায়ে তার বাড়ির লোকজন এক হুজুর নিয়ে আসেন। হুজুর এসে তাকে পানি পড়া দিয়ে যান। এরপরে 1 মাস সবকিছু ঠিকঠাক, কিন্তু হঠাৎ একদিন তার স্ত্রী ঘুমের মাঝে চিৎকার করে ওঠেন। মাহিন ভাই ওনাকে শান্ত করে বলেন, কি হয়েছে? মাহিন ভাইয়ের স্ত্রী তখন তাকে বলেন, আমার ঘুম ভেঙে গেছে, পাশ ফিরেছে, আর তখন হঠাৎ দেখি একটা ছায়া মূর্তি ঠিক যেন মনে হলো আমার দিকে তাকিয়ে আছে। এরপর থেকে পরিবারের সবাই মিলে ছায়া মূর্তিটা দেখা শুরু করলো। সাথে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়ে গেল তাদের সাথে। বাড়ির পাশে থেকে মাঝরাতে কোনো মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ ভেসে আসে প্রায় দিন। এমন করুণ সে কান্নার সুর, শুনলে মনে হয় যেন নিজেকে ভেতর থেকে একদম ভয়ে শূন্য করে দেয়। বাড়ির পাশে ফিসফিস করে কেউ কিছু বলছে, এমন একটা কথা শুনতে শুরু করে সবাই। বাড়ির কোনো দরকারি জিনিস এক জায়গায় রাখলে তার খুঁজে পাওয়া যায় না। কিছুদিন পরে ভোরে উঠান থেকে সেই জিনিসগুলো একদম অক্ষত অবস্থায় পাওয়া যায়। আবার সেই হুজুরকে ডেকে আনা হয়। তিনি বলেন, এটা আমি ঠিক করতে পারবো না। তাদের এক মাদ্রাসার ঠিকানা দেন। ওখানে এক বড় হুজুরের কথা বলেন, তিনি এটার সমাধান করতে পারবেন। আপনারা কালকেই তার সাথে কথা বলেন, দেখা করেন। খুব বেশি দেরি করে ফেললে বড় বিপদ হতে পারে। আর রাতের বেলা বাড়ির পাশে যা কিছু হোক, কেউ ঘর থেকে বের হবেন না। কিন্তু ঠিক সেই রাতেই ঘটে আরেক রোমহর্ষক ঘটনা। রাতের খাবার খেয়ে তারা সবাই যথারীতি যে যার রুমে যে ঘুমিয়ে পড়েন। হঠাৎ একটা তীব্র মাংস পচা গন্ধে মাহিন ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি পাশে থাকা তার স্ত্রীকে ডেকে তোলেন। তার স্ত্রী উঠে খেয়াল করেন পুরো রুম একদম গন্ধে ভরে গেছে, যেন নিঃশ্বাস আটকে মারা যাবার অবস্থা। মাহিন ভাই উঠে জানালার কাছে যান, যে জানালাটা খুলে দিলে গন্ধ বের হয়ে যাবে, এটাই তিনি ভাবেন। ঠিক যখনই জানালাটা খুলেছেন, বাহির থেকে আসা হালকা আলোয় দুজনেই স্পষ্ট দেখতে পান রুমের ফ্যানের সাথে একটা পচা গলিত লাশের দেহ ঝুলে রয়েছে। আর সেই দেহ থেকে কিছু চামড়া আর মাংস যেন খসে খসে পড়ছে মেঝেতে। মাহিন ভাইয়ের আর বুঝতে বাকি রইল না এটা সেদিনের সেই অর্ধ গলিত লাশ। এদিকে মাহিন ভাইয়ের স্ত্রী একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পাশের রুম থেকে মাহিন ভাইয়ের বাবা মা দৌড়ে এসে দরজায় কড়া নাড়তে থাকেন। মাহিন ভাই এক দৌড়ে দরজা খুলে দেন। সাথে সাথেই যেন রুমের ভেতরে সেই অর্ধগলিত লাশটা উধাও হয়ে যায়। কিন্তু তার বাবা মা রুমে ঢোকার পরেও তারা সবাই মিলে সেই মাংস পচা গন্ধটা পান। তিনি তার বাবা মাকে সবকিছুই বলেন। এরপরে তারা সবাই মিলে এক রুমে বসে রাতটা কাটিয়ে দেন। সকালবেলায় মাহিন ভাই সেই মাদ্রাসায় যান। সেখানে সেই হুজুরকে তিনি সব ঘটনা খুলে বলেন। হুজুর তাকে বলে, আজ মাগরিবের নামাজের পরে আমি তোমাদের বাড়িতে যাব। সেদিন মাগরিবের নামাজের পরে সেই হুজুর মাহিন ভাইয়ের বাড়িতে আসেন। সেই হুজুর বাড়িতে ঢোকার সাথে সাথেই চারিদিকে এমন একটা নিস্তব্ধতা শুরু হয়ে গেল, ঠিক ঝড় আসার পূর্ব মুহূর্তে যেমন সবকিছু একদম থমকে যায়। হুজুর মাহিন ভাইয়ের রুমে গিয়ে বসলেন। তিনি মাহিন ভাইকে বলেন, কিছু শক্তিশালী খারাপ জিন তোমাদের পুরো পরিবারের ওপর প্রভাব ফেলেছে। তোমার কি মনে আছে তুমি একটা অর্ধগলিত লাশ নিয়ে গিয়ে
দেবার পরে। তাকে কবর দেবার পরদিন ভোরে একজন দেখতে পায় কবরের পাশে সাদা কাফন পরা একটা লাশ পড়ে আছে। তিনি চিল্লিয়ে দৌড়ে বাড়িতে ঢোকেন। এরপরে বাড়ির সবাই বের হয়ে কবরের পাড়ে গিয়ে দেখে লাশ পড়ে আছে কবরের পাশে। কবর খোঁড়া, খাড়ালগুলো পড়ে আছে কবরের এক পাশে। মনে হচ্ছে কেউ খুব যত্ন নিয়ে কবর খুঁড়ে লাশ ওপরে তুলেছে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে কবরের কাছে কোথাও মানুষের বা অন্য কোনো পশুর পায়ের চিহ্ন নেই এবং লাশের কোনো সমস্যা নেই। একদম সব ঠিক, শুধু লাশটা কবরের ওপরে তোলা। তারা আবার সবাই মিলে লাশটা দাফন করলো। পরদিন রাতে আবার সেই একই ঘটনা। পরদিন সকালে লাশ ঠিক আগের জায়গাতেই এবং সবকিছুই আগের মতো। তারা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে প্রতিদিন। তারা লাশটা আবার কবর দেয়। এরপরে তারা কয়েকজন সাহসী লোক কবর পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কথা অনুযায়ী সেদিন রাতে তারা গ্রামের 5 জন যুবক কবর থেকে কিছু দূরে উঠোনে দাঁড়িয়ে কবর পাহারা দেওয়া শুরু করে। সবকিছু ঠিকই চলছিল, স্বাভাবিক অন্য সব রাতের মতোই। তারাও মনে করে আজ রাতে হয়তো আর কিছুই হবে না। কয়েকজনের মাঝে ঘুমের ভাবও ধরে এসেছে। হঠাৎ একটা বিকট শব্দ হয় আর বাঁশঝাড় আলোকিত হয়ে যায়। সবাই এত ভয় পায় যে রাতের মতো দৌড় শুরু করে বাড়ির দিকে। পরদিন সকালে গিয়ে তারা দেখতে পায় লাশটা কয়েকটি বাঁশ এক জায়গায় করে তার উপর রাখা। দেখে মনে হচ্ছে কেউ যেন বাঁশ দিয়ে মাচার মতো আড়াআড়ি করে সুন্দর করে যত্ন নিয়ে লাশটি তার উপরে রেখে দিয়েছে। পরপর 3 দিন এই ঘটনার জন্য তারা অনেকটাই ভয় পেয়ে গেছে। কি করবে ভেবে না পেয়ে তারা মসজিদের ইমাম সাহেবকে খবর দেন। ইমাম সাহেব এসে একটা মিলাদের ব্যবস্থা করেন। এরপর আবার নতুন করে লাশটি জানাজা দেয়া হয়। এরপর আবার কবর দিয়ে দোয়া করে দেয়া হয়। তখন থেকেই আর কোনো সমস্যা হয়নি। ঘটনাটি শুনতে শুনতে তখন প্রায় সন্ধ্যা। মাহিন ভাই সহ গ্রামের অনেকেই হুজুরকে বললেন এই ঘটনার রহস্য কি এটা বের করার জন্য। হুজুর বলেন, আমি সব বলবো, কিন্তু তার আগে কবর থেকে তোমাকে এক মুঠো মাটি আনতে হবে। ঠিক রাত 12:30 হুজুর, মাহিন ভাই সহ আরো অনেকেই তখনও উঠোনে বসে আছে। হুজুর মাহিন ভাইকে ডেকে বললেন, সময় হয়ে গেছে, আমরা এখানেই বসে আছি, তুমি নিয়ে আসো। তিনি মাহিন ভাইকে 1 গ্লাস পানি পড়ে দিলেন। 3 ভাগের 2 ভাগ খেতে বললেন আর 1 ভাগ মাহিন ভাইয়ের শরীরে ছিটিয়ে দিলেন। যাবার আগে মাহিন ভাইকে বললেন, তুমি মাটি নেবার সময় অনেক অস্বাভাবিক কিছু হয়তো দেখতে পাবে, কিন্তু ভয় পাবে না, তোমাকে তোমার কাজ করতেই হবে। আর মাটি নিয়ে আসার সময় পেছনে যাই ঘটুক একেবারে তাকাবে না। ভয়ে ভয়ে মাহিন ভাই তখন কবরের উদ্দেশ্যে রওনা দিল। তিনি যতই কবরের দিকে হাঁটছেন ততই মনে হচ্ছে তার শরীর ভারী হয়ে যাচ্ছে। পা যেন উঠতে চাচ্ছে না। মনে হচ্ছে কেউ পা মাটির দিকে টেনে রেখেছে। ভয়ে আস্তে আস্তে কবরের যখন অনেকটাই কাছে গেলেন তখন চাঁদের আলোয় বাঁশঝাড়ের ভেতরে হালকা আলো আধারিতে কবরটা দেখে যেন ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরীর বেয়ে। ঠিক তখনই প্রচন্ড একটা দমকা বাতাস এসে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। মাটিতে পড়া অবস্থায় দেখতে পেলেন কাল বৈশাখী ঝড়ের মতো আশেপাশের সব গাছগুলো যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। বাঁশঝাড়ের বাঁশের মাথাগুলো যেন বাতাসের তোড়ে মাটি ছুঁয়ে যাচ্ছে বারবার। অনেক ভয়ে আর কষ্টেই উঠে দাঁড়ালেন তিনি। মনোবল শক্ত করে আবার হাঁটা দিলেন কবরের দিকে। এলোমেলো বাতাস যেন থামছেই না। মনে হচ্ছে সবকিছু ভেঙে আজ শেষ হয়ে যাবে। মাহিন ভাই ছোট একটা দৌড় দিয়ে কবরের পাশে বসলেন মাটি নেয়ার জন্য। চূড়ান্ত ভয়টা যে এখনো তার জন্য অপেক্ষা করছে এটা বুঝতে পারলেন কবরের দিকে তাকানোর সাথে সাথেই। এ কি, কবরের মাটি কই? মনে হচ্ছে কবরটা খোঁড়া আর মাঝখানে কাফন করা সেই লাশটা, লাশের সেই মাংস খসে যাওয়া মুখটা বের হয়ে আছে। তিনি মাটির জন্য চারপাশে হাতড়াতে শুরু করলেন। হঠাৎ কবরের ভেতর থেকে কিছু একটা তার হাত চেপে ধরল। মাহিন ভাই আল্লাহ বলে জোরে একটা চিৎকার দিলেন। সাথে সাথে তিনি দেখতে পেলেন কবরের ওপরে মাটি দেখতে পাচ্ছেন। তিনি 1 মুঠো মাটি নিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। পেছন থেকে ভেসে আসছে করুণ কান্নার আওয়াজ, যেটা তিনি তার বাড়ির পাশে শুনতেন। প্রচন্ড বাতাসের সাথে কান্নার আওয়াজ, আর তিনি দৌড়ে চলেছেন কবরের 1 মুঠো মাটি হাতে। কোন দিকে দৌড়াচ্ছেন, কত সময় নিয়ে দৌড়াচ্ছেন তার কিছুই মনে নেই। দিক বিদিক শূন্য হয়ে দৌড় দিতে গিয়ে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। আর কিছুই মনে নেই তার। চোখ খোলার পর তিনি দেখলেন উঠোনে শুয়ে আছেন পাশে হুজুর সহ গ্রামের অনেক মানুষ বসে। তখনও রাত। হুজুর তার হাত থেকে মাটিটুকু নিলেন, তাকে 1 গ্লাস পানি দিলেন খাওয়ানোর জন্য। মাহিন ভাই
হুজুরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতেই হুজুর বললেন, তুমি এই উঠোনের কোণে এসেই একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাও, এরপরে তোমাকে আমরা এখানে নিয়ে আসি, এখন আর ভয় নেই। এরপরে হুজুর সেই মাটি একটা কাঁচের বয়মে রাখেন, তার সাথে পকেট থেকে লাল সুতো বের করে কয়েকটা তাবিজ রাখলেন আর বয়মের মুখটা বন্ধ করে দিলেন। এরপরে লাল কাপড় দিয়ে পুরো বয়মটা ঢেকে ফেললেন। তারপর কয়েকজনকে সাথে নিয়ে কবরের পাশে গিয়ে ছোট একটা গর্ত করে মাটিতে পুঁতে দিলেন। তখন সবকিছুই স্বাভাবিক ছিল। এরপরে হুজুর সহ সবাই বাড়ির উঠোনে ফিরে আসলেন। বাড়ির উঠোনে এসে হুজুর সহ সবাই আবার বসে পড়লেন। এরপরে হুজুর বলতে শুরু করলেন, আসলে মূল ঘটনাটা হলো কিছু মানুষ ব্ল্যাক ম্যাজিক করার জন্য অবিবাহিত কোনো ছেলে বা মেয়ের যারা আত্মহত্যা করেছে তাদের লাশের মাথা নেয়। এটা 3 দিনের দিন বা 7 দিনের মাঝেই তাদের নিতে হয়। আপনারা যে লোকটাকে দেখছেন তিনি এই লাশের মাথাটা নেয়ার জন্য এসেছিল। আপনারা তাকে না দেখলে তিনি লাশের মাথাটা কেটে নিয়ে যেতেন। তবে এই কবর খোঁড়ার আগে তিনি শূকরের নাড়ি ভুঁড়ি আর একজোড়া কবুতরের রক্ত দিয়ে একটা প্রসিডিওর করে কিছু খারাপ জিনকে তার বশে নিয়ে আসেন, আর তারা খুব শক্তিশালী জিন। এরপর তা সেই জিনদের সাথে করে নিয়ে আসেন। কিন্তু এখানে এসে যখন তিনি কাজটা ঠিক মতো করতে পারলেন না, তখন সেই জিনদের দিয়ে আপনাদের ক্ষতি করানোর চেষ্টা করছিলেন। ওই সময়ে যদি একা কোনো লোক রাতে ওই কবরের পারে যেতেন তাহলে হয়তো তিনি আর জীবিত ফিরে আসতেন না। এরপরে যখন আপনারা লাশটি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন, সেই জিনগুলো আবার সেই লাশটা নষ্ট করার চেষ্টা করে, কিন্তু আপনাদের কারণে সেটা পারছিল না। আর মাহিনের সমস্যা হয় অ্যাম্বুলেন্সের ওপরে যখন একটা ভারী কিছু পড়ে তখন, কারণ মাহিন তখন গাড়ির সাইড দিয়ে তার অ্যাম্বুলেন্সে থাকা ঝাড়ু নিয়ে গাড়ির ওপরে কি পড়েছে তা দেখার জন্য এপাশ ওপাশ করে। একটা ভারী কিছুর সাথে ঝাড়ু ধাক্কা খায় ঠিকই, তবে তারা কিছুই দেখতে পায় না সেখানে। আসলে সে ঝাড়ু দিয়ে নিজের অজান্তেই ওই জিনদের একটা ধাক্কা দেয় আর নিজের ওপরে বিপদ ডেকে আনে। এরপরে জিনটা রাগান্বিত হয়ে তার ক্ষতি করার চেষ্টা করে। এজন্য প্রথমে তার সাথে এবং পরবর্তীতে তার পরিবার এখন পরিবার নিয়ে ভালো আছি। ঘটনা শেষ করে আমাকে বিদায় জানিয়ে উনি চলে যাচ্ছেন। আমি ওনার গাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর মনে মনে বলে উঠলাম, আল্লাহ তুমি ওই ব্ল্যাক ম্যাজিক করা লোকগুলোকে হেদায়েত দান করো, তাদের জন্য যেন আর কোনো সাজানো পরিবারকে এভাবে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াতে না হয়। এখানেই
তিনি শেষ করেছেন ঘটনা। আমি বলবো একটা কথা, আপনারা লাশের ঘটনা শুনতে চান, আপনারা অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চান, আপনারা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে চান, এই 3 ধরনের ঘটনাই এই স্টোরিটা কভার করেছে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তুষার আপনাকে। এবং আমি বিশ্বাস করি যে আপনি এই ঘটনাটি অনেক কষ্ট করে সংগ্রহ করেছেন, এবং আমি এটা বিশ্বাস করি যে আগামীতেও এই ধরনের ঘটনা আপনি আমাদেরকে পাঠাবেন। তানভীর, তুষার, আপনি অনেক দূর থেকে এই ঘটনাটি কালেক্ট করেছেন এবং আমি বিশ্বাস করি যে ঈদের মধ্যেও আপনার হয়তো ঘটনা আমরা পাবো। আর যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনাদের কাছেও যদি এরকম ঘটনা থাকে তাহলে লিখে পাঠান আমাদের। ঘটনা পাঠাতে হলে খুব সহজ একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের মনে রাখতে হবে। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠিয়ে দিন আপনার ঘটনা। আমরা অপেক্ষায় থাকলাম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com। আমি রাসেল আতির সাথে। ঘড়িতে সময় রাত 12:57। আমাদের আজকের মতো আসলে শোটা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই ছিল আজকের আয়োজন। 1 ঘন্টা আপনাদের সাথে আনন্দে কাটলো। আগামীকাল রাত 11টা অনুষ্ঠান নিয়ে অবশ্যই আমাদেরকে শুনতে ভুলবেন না। আমাদের নতুন একটা ফিল্ম আসছে, সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন, আর আমাদেরকে এইভাবে সহযোগিতা করে যাবেন। আর যারা বলছেন পুরনো স্টোরি, আপনারা সব পুরনো স্টোরি শুনতে হলে কালকে রাত 11টা অনুষ্ঠান স্বাধীন চলে আসবেন। এই শোটা আপনাদের অনুরোধেই আমরা করেছিলাম, যেখানে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী, আপনারা চেয়েছেন যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে হোক, সেজন্য আসা। যদি আপনারা বলেন যে এই শো বন্ধ করে দিব, তাহলে আমরা এনি টাইম আমরা এটা বন্ধ করে দিতে পারি, কারণ আপনারা যদি